বিয়ের প্রথম রাতেই বুঝেছিলাম আমার স্বামীর আমাকে খুব একটা পছন্দ হয়নি। তিনি যেমন স্ত্রী চেয়েছিলেন আমি তার ধারে কাছেও ছিলাম না। সুতরাং আমাকে পছন্দ হওয়ার বিশেষ কোনো কারণও ছিল না। আমাদের বিয়েটা শুধুই কাগজে কলমে। মনের দিক থেকে আমি তার উপর কোনো অধিকার অর্জন করতে পারিনি। নিরুপমা অল্প একটু হাসল কথাটি বলে। সামনে বসে থাকা মেয়েটি একটু আগেও কাঁদছিল আপন দুঃখে, কিন্তু নিরুপমার এমন কথা শুনে বেশ হকচকিয়ে গেল। জিজ্ঞেস করে বসল, এত অপছন্দ থাকলে বিয়ে করেছিল কেন? আমার শ্বশুরের কারণে। তিনি মৃত্যুশয্যায় শুয়ে আমাকে নিজের ছেলের বউ হিসেবে দেখে যেতে চেয়েছিলেন। আমার শ্বশুর ছিলেন বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু, সেই সুবাদে আমাকে এত পছন্দ করা। আরও একটা কারণ আছে অবশ্য। কি? আমি কালো দেখে অন্য কোথাও বিয়ে দিতে সমস্যা হচ্ছিল। বাবা পেরেশান ছিলেন, তাই বন্ধুকে সাহায্য করতে অথবা দুশ্চিন্তা থেকে বাঁচাতে, যেটাই হোক, আমার শ্বশুর নিজের ছেলের জন্যই আমাকে পছন্দ করে বসেন। হিমিকা একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আপনাদের বিয়েটা শুধুই একটা সমঝোতা আপু? আপাতত তাই। ভবিষ্যৎ জানি না, তবে এখন অবধি আমি তার হৃদয়ে জায়গা করতে পারিনি। শুনে দুঃখ লাগলো। নিরুপমা সামনের টেবিলে থাকা পানির গ্লাসটা এক নিঃশ্বাসে ঢকঢক করে খালি করে ফেলল। গলা শুকিয়ে এসেছিল তার। পুনরায় বলতে লাগলো, আমাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল বিয়ের 12 দিন পরে। আমাকে অপছন্দ হয় আমাকে কাছে টানতো তার রুচিতে হয়নি তখন। কিন্তু 12 দিন পরের রাতে বাড়িতে কেউ ছিল না, আমি আর সে। অন্য সবাই একটা দাওয়াতে গিয়ে বৃষ্টির কারণে আটকা পড়ল। বাইরে তুমুল ঝড়। আমার শ্বশুর বাড়ি গ্রামে হয়, চারপাশে প্রচুর গাছগাছালি। সেগুলো ভেঙে চুরে পড়ছিল এমন অবস্থা প্রায়। আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। ঢাকা শহরে জন্ম আমার, এরকম ভয়ানক ঝড়ের দৃশ্য আগে দেখিনি। সে আড়ষ্টতা থেকে তার খুব কাছাকাছি শুয়েছিলাম। তখনই এক পর্যায়ে সে আমাকে টেনে নিল। আমি ভেবেছিলাম হয়তো সে আমাকে মেনে নিয়েছে। যেমনই হই না কেন আমি তার স্ত্রী, এ কথা তো মিথ্যে নয়। কিন্তু আমার ভুল ভাঙে পরদিন, যখন অফিস যাওয়ার আগে আমাকে ডেকে তিনি বললেন, গতকাল যা হয়েছে ওটা একটা ফিজিক্যাল নিড জাস্ট, আবার অন্য কিছু ভেবো না। তখন বুঝে গেলাম আমি আমার স্বামীর ভিতরে আলাদাভাবে কোনো জায়গা করতে পারিনি, এবং হয়তো পারবো না। কাগজে কলমে তার স্ত্রী হয়ে আমাকে কাটিয়ে দিতে হবে বাকিটা জীবন। হিমিকা চোখ বড় বড় করে বলল, আপনার ধৈর্য আছে আপু। আমি হলে জীবনও এত বড় স্যাক্রিফাইস করতে পারতাম না। মেয়েদের আসল জীবন নাকি বিয়ের পরের জীবন, অথচ সেই জীবনে স্বামীর ভালোবাসা থাকবে না। এটা কি মেনে নেওয়া যায়? নিরুপমা ঠোঁট চিরে এক টুকরো হাসি ফুটিয়ে তোলে। মাঝে মাঝে অনেক কিছুই আমাদের মেনে নিতে হয়। তার গলার স্বর উদাসীন। হিমিকার খারাপ লাগলো ভীষণ। আপনাদের বিয়ের কতদিন আপু? নিরুপমা একটু সময় নিয়ে বলল, 1 বছর 5 মাস। আমার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, কিন্তু তার সঙ্গে মানসিকভাবে এখনো আমার যোগাযোগ স্থাপন হয়নি। কিভাবে তাকে বিয়ে করব, আর কিভাবেই বা এক ছাদের নিচে থাকব, এই ভেবে ভেবে আমি এতক্ষণ পেরেশান হচ্ছিলাম। কিন্তু আপনাকে দেখে আমার সাহস লাগছে। আমি বিয়ের আগে অবশ্যই তার সঙ্গে বিস্তারিত কথাবার্তা বলবো, সময় নেব। আগে বন্ডিং হওয়া চাই, যদি না হয় সরাসরি বাদ। মোটে একটা জীবন, সেটাকে এভাবে নষ্ট করার কোনো মানই হয় না। নিরুপমা আড়ালে দীর্ঘশ্বাস ফেলল হিমিকার কথাগুলো শুনে। ভাগ্যিস হৃদয় পড়ার গন্ধ হয় না, নইলে সামনে বসে থাকা এই মেয়েটি বুঝতে পারত। মোটা একটা জীবনে অনেকে পোড়া হৃদয়ের ব্যথা বয়ে ফুরিয়ে যায় এক সময়। সন্ধ্যা হলে নিরুপমার অস্থিরতা শুরু হয়ে যায়। আসিফ বাড়ি ফেরে এই সময়টায়, আর বাড়ি ফিরলে শুরু হয় তাণ্ডব। প্রতিদিনই কিছু না কিছু নিয়ে নিরুপমাকে কথা শোনায় সে। নিরুপমার অসহায় লাগে তখন। মুখ বুজে সহ্য করে নিল, হৃদয়ের আঙিনা ঝাঁঝরা হয়ে যায়। বিয়ের প্রথম প্রথম বাড়িতে বাবা মাকে সে জানিয়েছিল এসব, কিন্তু একদিন বাবা তাকে ডেকে বললেন, শোন মা,
সংসার জীবনে এরকম কথা কাটাকাটি দু চারটে হয়েই থাকে। তোর মাকে জিজ্ঞেস করে দেখ, আমাদের ভেতরও কত কি হয়েছে। হয়, তবু সেসব ধরে বসে থাকিনি আমরা। ধরলে সংসার হবে না। সংসার করতে হয় কান চেপে, ঠোঁট বুঝে। মনে রাখবি, কালা এবং বোবার কোনো শত্রু নেই। অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, নিজের কপালটা নিজে খাস না। এরপর আর কোনোদিন নিরুপমা তাদেরকে কিছু জানায়নি, কিচ্ছু না। এই যে বুকের ভেতর অসহনীয় চাপ, জমতে জমতে কথার পাহাড়। মাঝে মাঝে মনে হয় বুকের ঠিক মাঝখানে ভার হয়ে চেপে বসে আছে কিছু। বাবা মা হয় সন্তানের নিরাপদ আশ্রয় এবং ছায়াস্থান, কিন্তু নিরুপমার এত দুঃখের খবর তবু তারা কিছুই জানে না। কলিং বেল বাজলো যখন, নিরুপমা তখন বাথরুমে। বেরিয়ে দরজা খুলতে 2 মিনিট দেরি হলো তাই। আসিফ ঘরে ঢোকার আগে শুরু করলো ভাষণ। খিটখিটে মেজাজে বলল, কি করছিলে? দরজা খুলতে 8 ঘন্টা লাগলো কেন? নিরুপমা ধীর কণ্ঠে জবাব দিল, বাথরুমে ছিলাম। বাথরুমে ছিলে নাকি বারান্দায়? ওই সামনের বাসায় যে ছেলেপুলেগুলোকে দেখা যায়, তাদের সঙ্গে তোমার তো ভালোই ভাবসাব শুনি। নিরুপমা চমকালো। তাদের বারান্দা দিয়ে সোজা আরেক বারান্দার ছাদ। সেখানে চিলেকোঠায় কজন ছেলেরা ব্যাচেলর থাকে, তবে তাদের দিকে সেভাবে কোনোদিন তাকানো হয়নি ওর। এই বারান্দাটা রান্নাঘরের পাশে, পেছনে খুব কম যাওয়া হয়, দিনে একবার গাছগুলোয় পানি দিতে। এছাড়া রেগুলার ইউজের জন্য বেডরুমের বারান্দা ব্যবহার করা হয়। আসিফ জানে, তবু এ ধরনের একটা নোংরা কথা ফট করে বলে ফেলল। অবশ্য এ আর নতুন কি, নিরুপমার জন্য বিন্দুমাত্র সম্মান কি আসিফের আছে? কথা শুনে চোখ একদম হাওয়ায় উঠাইছো দেখি। ভাজা মাছটা উল্টে খেতে জানো না এমন ভাব, কিন্তু মাছের কাঁটা সহ তো ঠিকই গিলতে পারো। আমার সহজ সরল বাবাটাকে কি ভয়ানক ফাঁসানোটাই না ফাঁসিয়েছ তোমরা মিলে। নইলে আমার মতো ছেলের ওয়াইফ কিনা তোমার মতো। এখন পর্যন্ত বন্ধু মহলে কাউকে তোমায় নিয়ে দাঁড়াতে পারি না। ওরা যদি দেখে এই তোমার রূপ, আমার আর বাঁচা লাগবে না লজ্জায়। নিরুপমা জবাব দেয় না, অবশ্য কখনই ও কিছু বলে না। আসিফের এসব অভিযোগ শুনতে শুনতে এখন এসব পুরাতন মনে হয়। নিরুপমা রান্নাঘরে চলে গেল। গোসল সেরে 1 কাপ গরম ধোয়া ওঠা চা লাগে ওর। টেবিলে খেতে বসে আসিফের আরেক যন্ত্রণা শুরু হয়। প্রতি খাবারের পদে ভুল খুঁজে বেড়ানো। এটা এভাবে কেন? ওটা ভাজা করলে কেন? এটা দিয়ে তরকারি করতে পারে? এত তেল কেন? এত নুন কেন? নিরুপমার হয়রান লাগে মাঝে মাঝে, তবু ওর মুখ দিয়ে একটা টু শব্দ বেরোয় না। নতমুখে মেনে নেয় সব ভুল ওর। রূপ তো নেই, গুণও নেই। ইলিশ মাছ ভাজার বাটিটা 1 কাপ করতেই আসিফের চোখ ছানা ভরা হয়ে গেল। মৃদু চিৎকারে বলে উঠল, বলি কয় গুদাম ভরে তোমার বাপে তেলের গ্যালন পাঠাইছে বিয়ের উপহারে? জিজ্ঞেস করে তো। 3 তরকারির তেল এই বাটিতে। নিরুপমা আর চোখে একবার দেখে নিল। অল্প একটু তেল চুলা থেকে উঠিয়ে রেখেছিল ভাজা শেষে। গরম ভাতের পাতে এই তেলটা মাখিয়ে খেতে দারুণ স্বাদ হয়। আসিফ এমন করছে যেন 1 লিটার তেল রাখা। নিরুপমা আস্তে একটা দীর্ঘশ্বাস ফেলল। খেতে বসলে খাওয়ার রুচি চলে যায়। শোনো নিরু, এটা তোমার বাপের সংসার না যে যা খুশি তাই করবে। যদি আমার সঙ্গে সারা জীবন থাকতেই হয়, তাহলে আমি যেভাবে পছন্দ করি সেভাবে থাকো। নইলে আমি তো বলদ গরু, তোমাদের জালে কোরবান হয়েছি। আমার পর আর কাউকে এভাবে ফাঁসাতে পারবে না। নিরুপমা পা দিয়ে ফ্লোর খুঁড়তে লাগলো। চোখ দুটো ভীষণ জ্বালা করছে তার। আসিফ না বুঝলেই হয়, নইলে এটা নিয়ে আবার আরেক মহাভারত শুরু হয়ে যাবে। শুতে এসো আসিফের বিরক্তির সীমা থাকে না। সারাদিন পর পিঠটা বিছানায় লাগালেই চুলের যন্ত্রণা। নিরুপমার বড় চুল, প্রায় কোমরের নিচ ছাড়িয়েও আরেকটু লম্বা। এই লম্বা লম্বা চুল এখানে সেখানে পরে কি বিচ্ছিরি কাণ্ড লাগে দেখতে। আসিফের এত রাগ হয়, পারে না কেচি এনে এই মেয়ের সবগুলো চুল কেটে দেয়। নিরু, এই নিরু, কতবার তোমাকে বলছি আমি আসার আগে বিছানার ধারে কাছেও আসবা না। দেখো কি পরিমাণ চুল বিছানায়, এভাবে শোয়া যায়? সারাদিন ঘরে বসে কোন ঘোড়া রান্না করো, একটা বিছানা গুছিয়ে পরিষ্কার রাখতে পারো না। আচ্ছা, এই সংসারটা তোমারও, নিজে থেকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ইচ্ছা জাগে, তোমার কি সেইটাও নাই? নিরুপমা রুমের দিকে আসতে আসতে কথাগুলো শুনে হাসে। এই সংসারটা তোমারও? কি মিথ্যা কথা!
এই সংসারের একটা কুটো আসিফের কথা ছাড়া নড়চড় হয় না। আর যখন তখন তো শোনাই লাগে, বের হয়ে যাও। নিজের সংসার হলে বের হয়ে যাও বলার অধিকার আসিফের থাকতো না। এই সংসারটা শুধুই আসিফের, নিরুপমার কিচ্ছু না। এরপরও মাঝে মাঝে রাতে আসিফ টেনে নেয় নিরুপমাকে, শুধুই প্রয়োজনের খাতিরে। নিরুপমার তখন নিজেকে মাটির তৈরি একটি দলা মনে হয়। কোনো উত্তেজনা নেই, অনুভূতি নেই। ফেল ফেল করে চেয়ে থাকি সিলিংয়ে, অপেক্ষা করে শেষ হওয়ার। আসিফের তা নিয়ে অভিযোগ ভীষণ। একটা কলা গাছ বিয়ে করছি, রুচিও লাগে না কাছে যাইতে, তাও বাধ্য হয়ে যাই। অথচ ভাব দেখো মহারানীর, এর চেয়ে রাস্তায় 300-500 হাজার গুণ সুন্দরীরা হাত বাড়িয়ে ডাকতে থাকে। ওসবের কাছে যাওয়াও ভালো, শালার কপাল। আসিফের শেষ হলেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। নিরুপমার ঘুম হয় না দীর্ঘক্ষণ। চুপচাপ উঠে এসে বারান্দায় দাঁড়ায়, গ্রিলে থুতনি ঠেকিয়ে চেয়ে থাকে আধার কালো আকাশের দিকে। কত শত কথা, আবেগ, অনুভূতি তখন ঝড়ের মতো দাপিয়ে বেড়ায় মস্তিষ্ক। মেয়েদের হাতে ধরে শেখাতে হয় না, বয়সের ধাপে ধাপে শিখে যায় প্রেমের গান, সংসারের গপ্প। নিরুপমার কত আশা ছিল এ জীবনে একজন রাজপুত্র আসবে শুধুই তার জন্য। যে স্বপ্নগুলো সে একা একা বুনেছে কিশোরী বয়সে, সে স্বপ্নগুলো পূরণ হবে দুজনকে ঘিরে। জ্যোৎস্না নামবে তাদের নামে, বৃষ্টি হবে ভালোবাসা দিয়ে ভিজিয়ে দিতে। খরতাপ রোদও দুজন থাকবে দুজনের ছায়া। রাজপুত্রের মতো আসিফ তো ঠিকই এসেছে জীবনে, কিন্তু স্বপ্নগুলো আর সত্যি হবে না কোনোদিন। বরং স্বপ্নগুলো ভুলেই বসেছে এখন নিরুপমা, যা এ জীবনে ধরা ছোঁয়ার বাইরে। তা মনে রেখে আর কি লাভ? মাঝে মাঝে জীবনটা সহ্য হয় না তার, ভেঙে চুরে আসে হৃদয়ের ভেতর। কোন পাপের শাস্তিতে বিধাতা তার গায়ের রং কালো করলো? ধর্মে মানা আছে তাই, নইলে একটা সিলিং ফ্যান আর 60 টাকা গজের দড়ি তো এ বাড়িতেও ছিল। নিরুপমা সকালটা যায় ম্যারাথনের মতো। এক হাতে রুটি বেলা, আরেক হাতে ভাজা, মধ্যে আলুর ভাজি একটু নেড়ে চেড়ে দেয়া। তার মধ্যে আসিফের ডাকাডাকির অন্ত থাকে না। নিরু, পেপারটা কই? নিরু, আমার রুমালটা কই? সাদা মোজাটা কই রাখছো? নিরু, আমার নেভি ব্লু আন্ডারওয়্যারটা কি ভিজিয়ে দিয়েছ? পিঙ্ক শার্টটা কই? ইয়েলো গেঞ্জিটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? নিরু, হাত ঘড়িটা দিয়ে যাও। নিরু, আমার চাটা। নিরু ছোটে, এই ঘর থেকে ও ঘর ছুটেই চলে, জিরানোর ফুরসত নেই। তবু আসিফের হন্তদন্তর সীমা থাকে না। প্রতিদিন এই তোমার কারণে আমার দেরি হয়, হাতের কাছে একটা জিনিস ঠিকঠাক মতো পাই না। এভাবে সংসার হয় না, বুঝলে? কোন পাপের শাস্তি যে তুমি আল্লাহই ভালো জানেন। কোন শালায় যে বিয়ে আবিষ্কার করছিল এখন হাড়ে হাড়ে টের পাই। মানুষ একটা থাকতে কেন আরেকটা বিয়ে করে? নিরুপমা সব শোনে, বলা বাহুল্য উত্তর দেয় না। হয়রানের মতো আসিফের সবকিছু ঠিকঠাক রেডি করার আপ্রাণ চেষ্টা করে। আসিফের অফিস শুরু হয় 9টা থেকে। বাসা থেকে অফিসের দূরত্ব মোটা আধ ঘন্টার রাস্তা। একটু তাড়াতাড়ি উঠলেই হয়। আসিফ উঠবে একদম শেষ বেলায়, উঠে নিজেই তাড়াহুড়ো শুরু করবে আর নিরুপমাকেও তাড়া দেবে। নিরুর মাঝে মাঝে সব ছেড়ে ছুড়ে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে, কিন্তু কোথায় যাবে সে? মেয়ে মানুষের ঘর কই? সকালের সময়টা এমনিতেই অল্প থাকে হাতে, অথচ কাজ থাকে হাজার খানেক। নিরুপমা একদিন খুব সাহস করে বলেছিল একটা কাজের লোক রাখার জন্যে। বিনিময়ে আসিফ কতক্ষণ হা মুখ করে চেয়ে বসেছিল ওর দিকে। সম্বিত ফিরে পেয়ে চিবিয়ে চিবিয়ে উত্তরে বলেছিল, ক পয়সা কামাও মাসে? কুত্তার মতো খাটতে হয় আমার, আর তোমার ঘরের এই বালসাল করার জন্য লোক লাগবে? বলি, অত যদি লাগে তবে যাও না, বাপের বাড়ি থেকে আনোগে। ফারদার এ ঘরে এ ব্যাপারে আর কোনো কথা যেন না শুনি। নিরুপমা স্বামীর আদেশ দায়িত্বশীল স্ত্রীর মতোই অক্ষরে অক্ষরে পালন করেছে। এরপর আর কোনোদিন বলা তো দূর,
ভাবনাতেও আনেনি হেল্পিং হ্যান্ডের কথা। মাঝে মাঝে থমকে যায় সে। পড়াশোনাটা তো সেও করতে চেয়েছিল, বাবাই করায়নি কলেজের পর। মেয়ে মানুষ, তার ওপর কালো গায়ের রং, অত পরে হবেটা কি? তার চেয়ে পাত্রস্থ করতে পারলে দায়মুক্ত। অথচ ওর মনে আছে, কলেজের প্রিন্সিপাল স্যার ওর মাথায় একদিন হাত রেখে বলেছিলেন, তোমার গানের গলা তো খুব চমৎকার নীরু, সেই সঙ্গে বুদ্ধিটাও আছে ভালো, পড়াশোনার পাশাপাশি গানটাও চালিয়ে যাও, একদিন খুব নাম করবে। গানের কথা মনে করতেই নিরুপমা দু চোখ ভিজে ওঠে। কত ইচ্ছে ছিল, বুকের ভেতর দাফন করা কবরগুলো এখনো জীবিত। আসিফ বেরিয়ে যাওয়ার পর নিরুপমার একটু স্বস্তি আসে। ঘরের কাজগুলো চাপিয়ে রেখে সে এসে বসে বারান্দায়। হাতে এই সময় থাকে 1 কাপ চা। খেতে খেতে কত কিছু দেখে সে। তাদের এই ফ্ল্যাটটা 5 তলায়, সম্মুখমুখী। রাস্তা দিয়ে টুংটাক আওয়াজে রিক্সা যায়, কখনো কখনো 2-1টা বড় গাড়ি। সবজিওয়ালা আসে ভ্যানে করে। নিরুপমা আগ্রহ নিয়ে দেখে আজকে সবজি লিস্ট কি কি। কখনো কখনো পছন্দের শাকটা পেলে নিরুপমা হাঁক ছেড়ে ডেকে ওঠে, ও শাকওয়ালা আঙ্কেল, একটু দাঁড়াবেন। আসিফ মাসকাবাড়ি বাজারের খরচ নিরুপমার হাতে দিয়ে দেয় মাসের শুরুতেই। তবে হিসেব করে, একটা পয়সা এদিক ওদিক করার সাধ্য থাকে না। কবে কি কেনে সবকিছুর ফর্দ করে রাখে নিরুপমা। তাই যেন আসিফ জিজ্ঞেস করলেই বলতে পারে, দেখাতে পারে। মাঝে মাঝে 1 প্লেট ফুচকা, 10 টাকার ঝালমুড়ি বা 1 প্যাকেট চালতার আচার কিনতে মনটা ছুটে যায় নিরুপমার। সাহসে কুলায় না। আসিফ জানতে পারলে এ নিয়ে নাটকের অন্ত থাকবে না। আজ নিচে তাকাতে একজোড়া চোখের দিকে চোখ আটকে গেল নিরুপমার। ভদ্রলোককে এর আগেও কোথাও একটা দেখেছে সে, ঠিক মনে করতে পারছে না। কিন্তু উনি নিচে থেকে এই 5 তলায় নিরুপমার ব্যালকনির দিকে কেন এক দৃষ্টিতে তাকিয়ে? নিরুপমা প্রথমে বুঝতে চেষ্টা করলো, তারপর বুঝতে না পেরে সরে এলো। আসিফ জানতে পারলে এর আবার ভিন্ন মানে বের করবে। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসগুলো আকাশে উড়ে গেল। আচ্ছা, মানুষ আর পাখির জীবন কি একই? ওরা স্বাধীনভাবে বাঁচতে চায়, অথচ ভাগ্যের ফেরে আটকায়। বিকেলের দিকে নিরুপমা বেরোলো একটু। চা পাতা, চিনি, দুধ, ডিম সহ কিছু প্রয়োজনীয় বাজার ফুরিয়ে গেছে। সেই সঙ্গে নিরুপমার খুব ইচ্ছে করছে কচু শাক বাগার খেতে, যদি পাওয়া যায়। মোড়েই বড় দোকান, যা যা দরকার নিরুপমা সব নিল। এরপর হাঁটলো কাঁচা তরকারি বসে যেখানটায়, সেখানটার উদ্দেশ্যে। আজ কপাল মন্দ, সব শাক থাকলেও কচু শাক নেই। নিরুপমা মন ভার করে আবার বাসার দিকে হাঁটা ধরল। ঠিক তখনই পেছন থেকে কারো গলার স্বর শুনতে পেয়ে তাকে থেমে দাঁড়াতে হলো। নিরুপমা পেছন ফিরে তাকাতেই চমকে উঠল সকালের সেই ভদ্রলোক। নিরুপমা 2 ভ্রু সঙ্গে সঙ্গে কুঁচকে গেল। ভদ্রলোক তরতর করে ওর দিকে এগিয়ে আসছে। একটু দাঁড়ান, আপনার শাক। নিরুপমা ইতস্তত করে বলল, জি, আমার শাক মানে? আপনি দেখলাম খুব খুঁজলেন কচু শাক, আর ওই কাকার সঙ্গে কথা বলছিলেন। আপনার কচু শাক খুব দরকার। ওনার কাছে লাস্ট যে মোটাটা ছিল সেটা আমিই নিয়েছিলাম। আপনি চাইলে আমার থেকে নিতে পারেন। এমনি তো আমার খুব একটা দরকার নেই। নিরুপমা হকচকিয়ে গেল। দ্রুততার সঙ্গে বলল, না না, আপনার শাক আমি কেন নিতে যাব? কথা ছুড়ে দিয়ে নিরুপমা হাঁটতে শুরু করলো। খুব একটা গরম নেই, আকাশ মেঘলা, তবু নিরুপমা ঘামছে। পেছন পেছন ছেলেটা হাঁটতে লাগলো। বাই এনি চান্স আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? দেখুন, আমি কোনো নেগেটিভ ইন্টেনশন নিয়ে আসিনি, আর আমি আপনাকে আগে থেকে চিনি। নিরুপমা থমকে দাঁড়ালো। ময়ূখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমাকে চেনেন কিভাবে? ময়ূখ অল্প একটু হাসলো এবার। নিরুপমা খেয়াল করে দেখলো, হাসলে ওর বাগালে খুব সুন্দর গর্ত মতো হয়। আপনার ব্যালকনি দেখা যায় আমার ছাদ থেকে।
সেখানে আপনাকে বেশ কয়েকবার দেখেছি। ওহ, নিরুপমা আবার হাঁটতে লাগলো। সে বুঝে গেছে পেছনের বারান্দা দিয়ে যে বাসার ছাদ দেখা যায়, সেই ছাদে বসবাসরত ব্যাচেলরদের ভেতরে ময়ূক একজন। ভাগ্যিস এই সময়টা আসিফ সাথে নেই বা আশেপাশে নেই। যদি দেখতো, আজ নিরুপমার সঙ্গে কিয়ামত হয়ে যেত। নিরুপমা হাঁটার জোর বাড়িয়ে দিতেই ময়ূক কপাল কুঁকড়ে ফেলল। মেয়েটা এমন ভাব করছে কেন? আচ্ছা, শাক না নিলে না নিবেন, কিন্তু আমি কি আপনার নামটা জানতে পারি প্লিজ? নাকি সেটা তো সমস্যা আছে? নিরুপমা আশেপাশে তাকালো অস্থির দৃষ্টি নিয়ে। কি বলবে কি বলবে না ঠিক বুঝে উঠতে পারল না। কাউকে উপেক্ষা করে এভাবে চলে যাওয়াটা তাকে অপমান করার মতো। অপরদিকে এত ভয় বা পাচ্ছে কেন সে? কেউ একজন শুভাকাঙ্ক্ষীর মতো তাকে শাক অফার করেছে, একটা ধন্যবাদ তো পাওনা অবশ্যই। আর আসিফ এই মুহূর্তে অফিসে, সন্ধ্যার আগে আসার কোনোই চান্স নেই তার। অতএব দুই একটা বাক্য বিনিময় করতে খুব কি দোষের কিচ্ছু? নিরুপমা ঝড়ের গতিতে মস্তিষ্কে ভেবে চলে, অতঃপর একটু শান্ত হয়ে হাঁটার গতি কমিয়ে আনে। ময়ূখের দিকে সরাসরি চোখে তাকালো, অল্প একটু হাসার চেষ্টা করলো, কিন্তু ঠিক হাসিটা বেরোলো না। নিরুপমা বলল, আসলে বাসায় কাজ ফেলে এসেছি তো, তাই একটু তাড়া। আপনি কিছু মনে করবেন না। আর থ্যাঙ্কস। হ্যাঁ। ময়ূক সহজ হয়ে এলো। ইটস ওকে, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তো আপনার নামটা মিস? নিরুপমা, মিসেস নিরুপমা। ময়ূক হতভম্ব কণ্ঠে বলল, আপনি বিবাহিত? নিরুপমা সে কথার উত্তর করল না। বাড়ির কাছাকাছি চলে এসেছে। পায়ের গতি পুনরায় বাড়িয়ে দিয়ে আর একটু এগিয়ে আসতেই ওর দু চোখ ছানা বড়া হয়ে গেল। মেইন গেটের সামনে আসিফ দাঁড়িয়ে আছে। নিরুপমার মনে হলো ও এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। আসিফের চিলের মতো তীক্ষ্ণ দৃষ্টি নিরুপমাকে একবার আর পেছনে দাঁড়ানো ময়ূককে বারবার পরখ করে চলল। নিরুপমা ডানে বামে কোনো দিক তাকানোর শক্তিটুকু পেল না। মনে প্রাণে চিৎকার করে ডেকে চলল বিধাতাকে, আসন্ন অপমান থেকে রক্ষা পেতে। এর পরের ঘটনাগুলো ভীষণ বিচ্ছিরি। ময়ূখের ধারণাতেও ছিল না পাবলিক প্লেসে অপরিচিত লোকজনের সামনে নিজের সহধর্মিনীর সঙ্গে এই ধরনের বাক্য বিনিময় করা যায়। আসিফ কণ্ঠ তুঙ্গে উচ্চে বলতে লাগলো, আমার খেয়ে আমার পরে আমার বাড়িতে থেকে এইসব রং তামাশা করতেছো তুমি? ছি ছি ছি, আমি ভাবতেও পারতেছি না তোমার চরিত্র এত খারাপ। দেখতে তো পাতিলের তলার মতোই জঘন্য, তাও কোন জাদু বলে সুদর্শন পুরুষদের হাতাও। আর এই যে ভাই, আপনাকে বলি, বেশি কি মেয়ের আকাল পড়ছে? রুচিবোধ বলতেও কি কিছু নাই? আমি তো ভাই জনম ফাঁসা ফাঁসছি, কিন্তু আপনি সেদে যেচে পড়ে এমন মেয়ের সঙ্গে। আর তুই ঘরে চল, তোর বাপকে ডাকাবো আজ। নিজের দুশ্চরিত্রা মেয়ের কীর্তি দেখুক এসে। আসিফকে থামানো গেল না। তার হম্বিতম্বি এমন অস্বাভাবিক আচরণ আরো মানুষ জড়ো করলো। কেউ কেউ বুঝলো, কেউ কেউ বুঝলো না। বাড়ির দারোয়ান অনেক চেষ্টা করলো আসিফকে থামাতে। শেষমেশ বাড়িওয়ালা নেমে এসে আসিফকে টেনে হিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। নিরুপমা তখনও ঠকঠক করে কাঁপছে, দু চোখে নদী। ময়ূক ওর দিকে এগিয়ে যেতে নিরুপমার হুঁশ ফিরে। সে ছিটকে দূরে সরে, তারপর প্রায় দৌড়ে ভেতরে ঢুকে। রাস্তায় পড়ে থাকে বাজারের ব্যাগ, আলু, পেঁয়াজ, পটল। বাড়িওয়ালার নাম হোসেন আব্দুল্লাহ, শক্ত সামর্থ্য তাগড়া যুবক। বাবার মৃত্যুর পর বাড়ির সমস্ত দেখভাল সে একাই করে। আব্দুল্লাহ আসিফকে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে সোফায় বসালো। স্ত্রী শম্পাকে 2 কাপ চায়ের ফরমাইশ দিয়ে নিজে এসে আসিফের পাশের জায়গা দখল করলো। আসিফ রাগে কিরমির করছে তখনও। জ্বলন্ত অগ্নি চোখে আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল, আমাকে আনলেন কেন বড় ভাই? ওরে ওইখানেই পুঁতে ফেলা উচিত ছিল।
আব্দুল্লাহর কণ্ঠস্বর শান্ত। তিনি প্রত্যুত্তর করলেন বেশ নম্রভাবে, শান্ত হন, এত অল্পতে উত্তেজিত হলে চলে না। বিষয়টা কি আগে সম্পূর্ণ বোঝা উচিত। কি বুঝবো? আপনি নিজেই তো দেখলেন চোখে, বাজারের নাম করে আরেক ছেলের সাথে। না জানি কতদিন যাবৎ আমার পিঠ পিছনে এসব চলতেছিল। চোখে দেখা সবকিছু সবসময় সত্য হয় না আসিফ। তুমি বয়সে আমার চেয়ে বেশ ছোট হবে, কিন্তু জ্ঞান বুদ্ধি নিশ্চয়ই সব বিসর্জন দাওনি। তোমার স্ত্রী যেমনই হোক, সে তোমার স্ত্রী। যদি সে কোনো ভুল করে থাকে তবে সেটা ব্যক্তিগতভাবে সমাধান করো। তার পরিবার আছে, তোমার পরিবার আছে, সবাই মিলে একত্রে বসে মীমাংসা করো। কিন্তু ভরা রাস্তায় সবার সামনে দাঁড়িয়ে এভাবে চিৎকার চেঁচামেচি করে তুমি আজ যা করলে তা মোটেই উচিত হয়নি। আব্দুল্লাহর কথা শুনে আসিফ রেগে তেতে উঠল। বসা অবস্থা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি আমাকে জ্ঞান দিতে আইসেন না। যা হয়েছে আমার সঙ্গে হয়েছে। আমার ঘরওয়ালি আরেক মাঙ্গের পোলার সাথে রঙ্গ করে বেড়াইতেছে। সমাজে আমার মুখে চুনকালি পড়বে, আপনার না। তাই আপনার এসব জ্ঞানের কথাবার্তা প্লিজ আপনার কাছে রাখেন। ওরে কেমনে বেজ্জত করতে হয় আমি ভালো করেই জানি। আব্দুল্লাহ ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে তোমার যা ভালো লাগে তাই করো, কিন্তু দয়া করে আমার বিল্ডিং এর সম্মানহানি করবে না। আসিফ বেরিয়ে যেতে পর্দার আড়াল থেকে শম্পা বেরিয়ে এলো। 2 কাপ চা সেন্টার টেবিলে রেখে নিজে স্বামীর পাশে বসে নম্র গলায় বলল, ওনার মতন স্বামী হলে জীবনটা দুনিয়াতেই জাহান্নাম হয়ে যায়। আব্দুল্লাহ স্ত্রীর একটা হাত নিজের হাতের মুঠে আঁকড়ে ধরে কপট গর্বের গলায় বললেন, শুকরিয়া করো, তোমার স্বামী এর চেয়ে 1000 গুণে ভালো। শম্পা মৃদু হাসে, তার পরপরই কৌতূহলী চোখ জোড়া নাচিয়ে বলে ওঠে, নিরুপমা মেয়েটা বেশ ভালো, বোকাশোকা, নরম সরম, সবসময় একটা ভয়ে ভয়ে থাকে। ওর মতো মেয়ে এই ধরনের নোংরা কাজ করতে পারে বলে আমার বিশ্বাস হয় না। আমারও না বেগম। রাস্তায় দাঁড়িয়ে হয়তো 2-4টে কথা বলছিল, তাই দেখে আসিফ মেয়েটার জন্য আমার খারাপ লাগে, কিছু করতে ইচ্ছে করে। আব্দুল্লাহ কিয়ৎক্ষণ স্ত্রীর মুখপানে নির্নিমেষ চেয়ে থেকে হঠাৎ করে বলে উঠল, বেগম, তুমি যে সংস্থায় বেকিং এর কাজ শিখছো সেখানে ওই মেয়েটিকেও নিয়ে যেও। আশা করি এতে ওর অবস্থানের পরিবর্তন হবে, ভঙ্গুর থেকে দৃঢ় হবে। সবচেয়ে বড় কথা, অসুস্থ পরিবেশ থেকে কিছু সময়ের জন্য হলেও সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারবে। শম্পা 2 চোখে খুশির আলো ছুটে যায়। সে উপর নিচ মাথা নেড়ে সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে, এটা তো দারুণ বুদ্ধি, আমি আজকে কথা বলবো। দরজাটা খোলাই ছিল। বেশ শব্দ করে আসিফ ভেতরে প্রবেশ করতেই নিরুপমার অন্তরাত্মা শুকিয়ে এতটুকুন হয়ে গেল। বেডরুমের বিছানায় সে বসেছিল। তার উপস্থিতি টের পেয়ে ছিটকে উঠে দাঁড়ান ব্যালকনি ঘেঁষে। পারছে না দেয়ালের ভেতর নিজেকে ঢুকিয়ে দিতে। অস্বাভাবিক রকমের হৃদস্পন্দন অনুভব হচ্ছে পিঞ্জরের ভেতর। আসিফ বেডরুমে ঢুকে একটা সিগারেট ধরালো। পর পর কয়েকটি লম্বা টান দিয়ে বেশ কিছু ধোঁয়া বাতাসে উড়িয়ে দিল। ফলে চোখ দুটো হুট করেই লাল বর্ণে পরিণত হলো। নিরুপমা সাহসে নেই ওই চোখ দুটি দেখে, তবু বুঝতে পারল আসিফের রাগের তেজ। দূরে দাঁড়িয়েও তার উত্তাপ ও শরীর মন ঝলসে দিচ্ছে। বেশ কর্কশ সুরে আসিফ মুখ খুলল, হুড়পড়ি ভাবো নিজেকে? এতই যখন সুন্দরী তখন আমার ঘরে জুড়লে কেন? আমাকে বলির পাঠা বানালে কেন? তুমি জানতে না আমার জীবনে একজন ছিল? নিরুপমা চমকে উঠল। আসিফের গলার স্বর এবার আর আগের মতো কঠোর নেই, খানিকটা নরম হয়ে এসেছে, একটু ভেজা ভেজা। সে কি কাঁদছে? আসিফ উদাসীন গলায় বলতে লাগলো, আমি তখন ইন্টারমিডিয়েট দিয়ে একটা পাবলিক ভার্সিটির জন্য খুব ট্রাই করছি।
কিন্তু কোচিং ক্লাসগুলোই আমার একদম মন বসতো না। কেমন যেন এলোমেলো লাগছিল সবকিছু। মাথার ভেতর পড়ার টেনশন, অথচ পড়া হচ্ছে না, পড়তে পারছি না। এর চেয়ে কঠিন সিচুয়েশন কোনো স্টুডেন্টের জন্য হয় না। সেরকম একটা সিচুয়েশনে একদিন কোচিং এর সিঁড়িতে আমি প্রথম ওকে দেখি। আমার পথ আটকে আমায় জিজ্ঞেস করেছিল, কি ব্যাপার? ক্লাসে দেখি হাবার মতো চেয়ে থাকো শুধু। পড়বে না যখন কোচিং এ ভর্তি হয়েছে কেন? বাপের অনেক টাকা নাকি? আমি পুরোপুরি অবাক। আরে ভাই, এ কে? আমার বাপ তুলে কথা বলছে। ভাবলাম খুব জোরে ধমক দিব, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে আমি সব ভুলে গেলাম, হারিয়ে ফেললাম নিজেকে। কি মায়া ভরা চোখ! আমি আমার জীবনে এত মায়া করে কাউকে চেয়ে থাকতে দেখিনি। শুরুটা এভাবেই, সাধারণের মতো, কিন্তু আমার হৃদয়ে অসাধারণ হয়ে গেঁথে গেল ওই মানবী। আসিফ একটুক্ষণ থেমে নিরুপমার দিকে তাকায়, বলল, আমাকে একটু পানি এনে দাও তো, বুকের ভেতরটা শুকিয়ে গেছে। নিরুপমা তক্ষুনি ছুটল। পানি খেয়ে আসিফ পুনরায় তার কথা রেলগাড়ি ছুটিয়ে চলল। ওর আসল নাম ছিল ইতি, কিন্তু আমি ভালোবেসে ডাকতাম মায়া। মায়ার সঙ্গে আমার কোনো সাধারণ বন্ধুত্ব ছিল না, ছিল এক গভীর ভালোবাসা, অপরিসীম টান, বিশ্বাস আর আস্থা। আমরা ওয়াদাবদ্ধ ছিলাম একে অপরের প্রতি। কিন্তু আসিফের মুখভাব পরিবর্তন হয়ে গেল ফের। চোখের পলকে হয়ে উঠল তা নিষ্ঠুর। চোখ দুটো পূর্বের রক্ত লাল বর্ণ ধারণ করলো আবারও। নিরুপমা ঘাবড়ে গেল। দু কদম পিছিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁসফাঁস করতে লাগলো অজান্তে। কিন্তু তোমার পরিবারের কারণে আমি আমার সবকিছু হারালাম। আমার স্বপ্নে সাজানো সংসার, আমার ভালোবাসা, আমার মায়া। তোমার কারণে আমার বাবা এতই ডেসপারেট হয়ে উঠলেন যে আমি আর কোনোভাবেই সামলাতে পারিনি। শেষমেশ তাকে জিতিয়ে দিয়ে আমি নিজে হেরে গিয়েছি। আমার সবটুকু ভালোবাসা বুকের উঠোনে দাফন করে আমি তোমার মতো একটা অশিক্ষিত, খ্যাত, নোংরা দেখতে মেয়েকে, যার চরিত্রটাও গায়ের মতোই কালো, আমি কি পেলাম? কি পেলাম জীবনে? আসিফ চিৎকার করে উঠল। হাতে ধরে থাকা পানির গ্লাসটা এক ঝটকায় ফেলে দিতেই তীক্ষ্ণ আওয়াজে তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নিরুপমা কান চেপে ধরে নিচের, হাত পা শীতল হয়ে যাচ্ছে। নিরুপমা কই লুকোবে? আসিফের এমন ভয়ঙ্কর রূপ ও এর আগে কোনোদিন দেখেনি। আসিফ চিলের মতো ছোবল দিতেই যেন বিদ্যুতের গতিতে ছুটে এসে নিরুপমার গলায় সবগুলো আঙুল চেপে ধরল। নিরুপমার রুহ উঠে এসেছে কণ্ঠনালীতে। তীব্র তীক্ষ্ণ ব্যথায় সমস্ত শরীর অসাড় হয়ে পড়ছে। ছাড়া পাওয়ার জন্য মরে হয়ে উঠেছে হৃৎপিণ্ড। একটু বাতাস চাই, ফুসফুস বিক্ষোভ লাগিয়েছে। নিরুপমা ছটফট করতে থাকে। বার কয়েক ঝাপসা চোখের আসিফের মুখটা দেখে। স্মৃতির পাতায় ভেসে ওঠে বাবার গম্ভীর মুখটা, বিদায়ের দিনে মায়ের কান্নারত চোখ, আর একটা স্বপ্ন যেখানে এক রাজপুত্র এসে নিরুপমার মাথায় হাত রেখেছে, অথচ বাস্তবে সে হাতে স্থান গলায়। আসিফ ক্রোধে বিবেকশূন্য হয়ে পড়েছে। কি করছে, কি বলছে বুঝতে পারছে না। বিরামহীন ভাবে মাথায় ঘুরছে মায়ার দুষ্ট দুষ্ট কথাগুলো আর মিষ্টি মুখটা। মনে পড়ে বিদায়ের দিন মেয়েটা পাগলের মতো কেঁদেছিল, বলেছিল এই জীবনে সে কোনোদিন আসিফকে ক্ষমা করবে না। কার জন্য এসব হয়েছে? এই মেয়েটার জন্য। না, এই মেয়েটা থাকতো আর না আসিফকে তার ভালোবাসা হারাতে হতো। আসিফ দাঁত কিরমির করে, আঙ্গুলের চাপ বাড়ায়। কষ্ট হচ্ছে না? এইরকম কষ্ট আমারও হয়েছিল সেদিন, যেদিন আমার মায়ার জায়গাটা আমার তোকে দিতে হচ্ছিল। যে স্বপ্নগুলো আমাদের ছিল, সে স্বপ্নগুলো তুই মায়ার জায়গায় চলে এলি। এই গেও আনস্মার্ট, তুই বুঝতে পারিসনি আমার যে তোকে পছন্দ নয়। বিয়ের আগে আমি তোকে স্পষ্ট বোঝাইনি? তবে কেন আমাকে বিয়ে করলি? মানা করতে পারলি না নিজের বাপকে? হারামজাদা, নিজের মেয়ের জীবন ভালো করতে
আরেক ছেলের জীবনে আগুন জ্বালিয়ে দিল। তোর সঙ্গে সঙ্গে ওই জানোয়ারটারও মরে যাওয়া উচিত। নিরুপমার দম ফুরিয়ে আসছে, চোখের সামনে অন্ধকার নেমে এসেছে। এত কষ্ট, এত যন্ত্রণা, আর কিছুক্ষণ, তারপর সবকিছু থেকে মুক্ত সে। চির জনমের শান্তি। আমার জীবন শেষ করে দেওয়ার তো শান্তি হয়নি। আমি সবকিছু স্যাক্রিফাইস করে তোরে মেনে নিছি, সংসার করছি, আর তুই কিনা অন্য ছেলেদের সঙ্গে আমোদ ফুর্তি করে বেড়াস। আমার জীবন রংহীন বানিয়ে দিয়ে নিজে রং করিস। নিরুপমা বলতে চেষ্টা করলো সে এরকম কিছু করেনি, যার অভিযোগে বারবার অভিযুক্ত করছে আসিফ। সে এতটা নোংরা মেয়ে নয়। তার গায়ের রং কালো হতে পারে, কিন্তু তার হৃদয়ের রং কালো নয়। তার চরিত্র খারাপ নয়। স্বামী হিসেবে আসিফ তাকে কিছুই দিতে পারেনি, তবু স্বামীর জায়গায় অন্য কোনো পুরুষকে কল্পনাতেও আনেনি সে। আসিফের ভেতর যেমন এত কিছু জমেছিল, নিরুপমার ভেতরও জমে আছে, কিন্তু সেই সব শোনবার ফুরসত আসিফের কোনো দিন হয়নি। আসিফ কি ভাবে? নিরুপমা মন মর্জিতে তাকে বিয়ে করেছে? আসিফের আগ্রহ নেই জেনেও গলায় ঝুলে পড়েছে? না, বিয়ের আগে প্রথমবারের মতো যেদিন আসিফ আর নিরুপমাকে একসঙ্গে ছাদে কথা বলতে পাঠিয়েছিল দুই পরিবার, সেদিনই নিরুপমা বুঝেছিল আসিফের ভালোবাসা পাওয়া ওর জন্য দুষ্কর হয়ে দাঁড়াবে। আসিফ কোনো আগ্রহই দেখায়নি নিরুপমার প্রতি। নিরুপমা ভেবেছিল গায়ের রং বুঝছি। বাবাকে বলেও ছিল বিয়ের আগে আরেকবার ভাবতে, আসিফের যে তাকে পছন্দ নয়। বাবা কত কথা শুনিয়ে দিয়েছিল তাতে। তোমার যে গায়ের রং মা, তাতে কেউই সেভাবে আগ্রহ করবে না। নেহাত আমার বন্ধুর ছেলে দেখে, এতে যদি তার আগ্রহ নাও থাকে তবু চুপচাপ বিয়েটা করে নাও। অন্তত সারা জীবন কুমারী থাকার চেয়ে ভালোবাসাহীন সংসার করা ঢের শ্রেয়। নিরুপমা বলতে চাইল, আমি আপনার জীবন নষ্ট করিনি। জন্ম মৃত্যু বিয়ে তিনি যেন বিধাতার হাতে। বিধাতা চায়নি বলে আপনার সঙ্গে আপনার ভালোবাসার মিল হয়নি, এটা আমার দোষ নেই, বিশ্বাস করুন। নিরুপমার বলা হলো না। দু চোখ বন্ধ হওয়ার আগে শেষ অশ্রু ফোঁটাটি ঝরে পড়ল কার্নিশ বেয়ে। আসিফ ছেড়ে দিতেই ধপ করে শরীরটা লুটিয়ে পড়ল মেঝেতে। আসিফ কয়েক কদম পিছিয়ে এলো তৎক্ষণাৎ। বাইরে সন্ধে নেমে গেছে। উড়ে যাওয়া একটা কাক জানলার কাছে মুখ নামিয়ে ঠোকর দিল দুটো। সেই শব্দে আসিফ কেঁপে ওঠে। চারদিকে নিকষ কালো অন্ধকার। গেটের কাছে একটা টিমটিমে হলদে বাল্ব ছিল, কিছুদিন আগে সেটাও নষ্ট হয়ে গেছে। এরপর আর পরিবর্তন করা হয়নি। ময়ূক এই গাঢ় অন্ধকারে দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট, কিন্তু তার মনোযোগ সেদিকে নেই। সে চেয়ে আছে পাঁচতলার ওই উত্তরের ব্যালকনিতে। চেয়ে আছে নাকি কারো অপেক্ষা করছে, ঠিক বুঝতে পারছে না। অন্যমনস্ক ভাবে একটা টান দিয়ে খক খক করে কেসে উঠল সে। হাত থেকে সিগারেটের শলাটি ছুঁড়ে ফেললো মাটিতে। তারপর প্যাকেট থেকে আরেকটি সিগারেট বের করে ধরাতে নিতে তুষার কোত্থেকে এসে ছো মেরে কেড়ে নিল সেটি। ময়ূক অগ্নি চোখে তাকালো। এটা কি হলো? কি হলো? তুষারের ভাবলেশীন কণ্ঠস্বর। ফেরত দে। দেব না। দেখ তুষার, মন মেজাজ এমনিতেই খিচে আছে, হাতও চলতে পারে এখন। আচ্ছা তাই? তুষার ব্রোকসকে মুখটাকে মুহূর্তে কাদো কাদো বানালো। ঢং করে বলল, দেখ দেখ, তোর থ্রেটে ভয়ের চোট আমার কিডনি লড়ে গেছে দোস্ত। উফ রে। ময়ূক এবার সিরিয়াস তেরে এলো, দুটো চটকানে দেবে করে। তুষার সঙ্গে সঙ্গে হাত উঁচু করে সিগারেটটি বাড়িয়ে ধরল। পরাজিত ভঙ্গিমা। আচ্ছা বাবা আচ্ছা, এনে ধর, শান্ত হ। ময়ূক নিভে গেল। তুষারের হাত থেকে সিগারেটটি নিয়ে এক মুহূর্ত কি যেন ভেবে প্যাকেটে ঢুকিয়ে পকেটে রেখে দিল। তাকালো ব্যালকনি পানে। আগের মতোই অন্ধকার। তুষার খেয়াল করলো ব্যাপারটা, সেই সঙ্গে আঁচ করতে পারল ময়ূকের মনের অস্থিরতা। সবটুকু দুষ্টুমি সরিয়ে গলার স্বরে নমনীয়তা নিয়ে এলো তাই।
আস্তে করে বলল, তোকে দেখে নর্মাল লাগছে না। ইজ এভরিথিং ওকে ময়ূক? ময়ূক চোখ সরিয়ে নিল, দায়সারাভাবে আকাশ পানে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আই ডোন্ট নো। হয়েছে কি রে বেটা, বল। ময়ূকের পিঠে তুষারের একটা হাত। ময়ূক সময় নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে, আনমনা হয়ে বলে, ওকে আমার জন্য আজ অনেক অপমানিত হতে হলো জানিস। অ্যান্ড গেস হোয়াট, শি ইজ ম্যারিড। তুষার চমকে গেল, ওই মেয়েটা? হু। তুষার কি বলবে তৎক্ষণাৎ ভেবে না পেয়ে একটুক্ষণ চুপ করে রইল। ময়ূকই প্রথম ওদের ডেকে শুনিয়েছিল। একটা চিপচিপে গরনের মিষ্টি চেহারার মেয়ে, গানের গলা তার চেয়েও বেশি মিষ্টি, চাপা কণ্ঠে মাদকীয় সুর। গাছে পানি দিতে দিতে আপন মনে প্রায়শই 2-4 লাইন গেয়ে উঠত। প্রথম প্রথম ওরা এগিয়ে যেত শুনতে, পরে যখন বুঝতো ওদের দেখতে পেয়ে মেয়েটা লজ্জায় পালিয়ে যায়, তারপর থেকে ওরা আড়ালে শুনতো। কি সুন্দর করে গাইতো, যেন হৃদয় থেকে উচ্চারিত হতো প্রতিটি শব্দধ্বনি। একদিন আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। একদলা মেঘের মতন মেয়েটা কোথা থেকে উড়ে এলো আচানক। ওরা সব ছাদের কোণে বসেছে ভাজা পোড়া নিয়ে। ঠিক সে সময় সবার কান ছুঁয়ে গেল শব্দগুলি। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার বাদল বেলা। তুষারের মনে আছে, এত সুর দিয়ে কাউকে কোনোদিন রবীন্দ্রসঙ্গীত গাইতে শোনেনিও এর আগে। দীপ্ত তো কাব্যিক মানুষ, কেঁদেই ফেললো হু হু করে। সেই মেয়েটা। তুষার জিজ্ঞেস করলো উদ্বেগ নিয়ে, কি হয়েছে? তোর জন্য ইনসাল্ট হয়েছে কিভাবে? আমাকে গোড়া থেকে সব বল। তুই কি ওই মেয়ের সাথে কানেক্টেড দোস্ত? ময়ূক তড়িঘড়ি উপর নিচ মাথা দোলালো, আরে না। তারপর বলে চলল আজকের ঘটনা। সব শুনে বিস্ময় হা হয়ে এলো তুষারের মুখ। এত মিষ্টি মেয়েটা জীবন সঙ্গে এত তেতো, ইস বেচারি। তুষার বলল, কি করবি তাহলে? তোর কি এখানে কিছু করার আছে? ময়ূক আরেকবার তাকালো ব্যালকনি পানে। পূর্বের ন্যায় জমাট বাঁধা অন্ধকার। সেদিকে চেয়ে থেকেই ভাবুক সুরে বলল, জানি না, তবে আমি ওর জন্য সবকিছু করতে পারবো। ধীরলয়ে শ্বাস চলছে নিরুপমার। প্রথমে রেগে গেল, পরে হুঁশ ফিরে আসে আসিফের। কি করে ফেলেছে ভেবে ঠান্ডা হয়ে আসে গোটা শরীর। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে নিরুপমার সামনে হাঁটু গেড়ে বসে। 2 আঙুল নাকের কাছে নিয়ে অস্থির ভাবে শ্বাস প্রশ্বাসের গতি টের পাওয়ার প্রচেষ্টা চালালো। কিন্তু নিরুপমার ধীর শ্বাসের জন্য অথবা আসিফের উত্তেজনার জন্য আসিফ ঠিকঠাক বুঝতে পারে না। আরো হকচকিয়ে যায় সে। নিরুপমা কি নেই? রাগ এবং জেদের বশবর্তী হয়ে এমন অঘটন করে ফেলল। আসিফ উদ্ভ্রান্তের মতো নিরুপমার বুকে নিজে কান পাতে, শুনতে চেষ্টা করে। বেশ অনেকক্ষণ ওভাবেই উবু হয়ে থেকে একসময় বুক চিরে বেরিয়ে আসে স্বস্তির নিঃশ্বাস। না, বেঁচে আছে। সঙ্গে সঙ্গে নিরুপমাকে পাজা কোলা করে এনে খাটে শোয়ালো সে। গায়ের ওপর কাঁথা টেনে দিয়ে একটা মগ ভর্তি পানি এনে পাশে বসলো। দ্বিধাদ্বন্দ্ব করে নিরুপমার চোখে মুখে পানির ছিটে দিয়ে মৃদুস্বরে ডাকতে লাগলো এরপর, নিরু, নিরু শুনতে পাচ্ছ? এই নিরু। নিরুপমা শুনতে পাচ্ছে, কিন্তু সাড়া দেওয়ার মতো শক্তি তার বোধে নেই। হাত পা অসাড় হয়ে পড়েছে। দীর্ঘক্ষণ শক্ত হাতে গলা চেপে ধরার জন্যে সমস্ত শরীরে অক্সিজেন লেভেল কমে গিয়ে এই দশা। আসিফ বেশ ঘাবড়ে গেল এবারে। বেশ কিছুটা পানি নিরুপমার চোখে মুখে ছিটিয়ে দিয়ে পুনরায় ডাকতে লাগলো, এই নিরু, এই শুনতে পাচ্ছ না আমার কথা? একটু চোখ মেলো, ঠিক আছে তুমি? ডক্টর ডাকবো? নিরুপমা খুব জোরে চোখ মেলে ধরার চেষ্টা করলো, পারল না। শুধু একটা মৃদু কম্পন সৃষ্টি হলো। আসিফ বুঝতে পারলো, ঠিক আছে, শুয়ে থাকো কিছুক্ষণ, ঠিক হয়ে যাবে। আসিফ উঠে চলে যেতেই নিরুপমা গভীর ঘুমে তলিয়ে গেল এবং খুব সুন্দর একটা স্বপ্ন দেখল, যে স্বপ্নের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। রাতের খাবারেও নিরুপমা অনুপস্থিত। আসিফ একবার গিয়ে দেখে এসেছে,
নিরুপমা গভীর ঘুমে আচ্ছন্ন। কয়েকবার ডেকেও সাড়া পায়নি। আসিফ আর বিরক্ত করেনি। আজ যা হয়েছে তা বেশ ভয়ঙ্কর। আজ নিরুপমা মরে যেতেও পারত। আসিফ বদমেজাজি, তবে হিংস্র নয়। কিন্তু এতদিন যাবৎ বুকে জমে থাকা কষ্টগুলো আজ পাহাড় হয়েছে বিধায় রাগের বসে হুঁশ খুইয়ে বসেছে। এরকম আবারও হতে পারে। আজ নিরুপমার ভাগ্য সহায় ছিল বিধায় সে এখনো বেঁচে। আগামীকাল ভাগ্য সাথে থাকবে কিনা তার কি গ্যারান্টি? জীবন তো এমনিতেই শেষ। বাদ বাকিটা জেলে পচে মরতে চায় না সে। তাই এর একটা বিহিত করা প্রয়োজন। আসিফ সিদ্ধান্ত নিল সকালবেলাতেই দুই পরিবারের লোক ডাকবে। যা হবে সবার সামনে হবে। নিরুপমা যা করেছে তা তো বলবেই, এবং আজ পর্যন্ত যে ভদ্রতার মুখোশ পরে সবার সামনে চুপচাপ শান্ত স্থির থেকেছে সেই মুখোশও খুলে ফেলবে। অনেক হয়েছে, আর না। আসিফ রাতেই সবাইকে ফোন করে জানিয়ে রাখলো। বলল, দেরি না করে সকাল থাকতেই সবাই যেন চলে আসে। নিরুপমার যখন ঘুম ভাঙল তখন বেলা বেশ চড়ে উঠেছে। বাইরে রোদ ঝলমলে আকাশ, তবে বাতাসে শীতলতা আছে। ভোরের আগে আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখনো তার জল ফোঁটা টুপটাপ লেগে আছে বারান্দার গ্রিলে। সেগুলো থেকে রশ্মি বিচ্ছুরিত হচ্ছে, চকচক করছে। মাথার ভেতর একটা বোথা যন্ত্রণা। নিরুপমা তবু উঠে বসল। চোখের পাতা ফোলা, অতিরিক্ত সময় নিয়ে ঘুমানোর ফল। শরীরটাও বেশ কাহিল লাগছে। আসিফ কোথায়? সে কি না খেয়ে অফিস চলে গেছে? নিরুপমা তড়িঘড়ি বিছানা ছাড়তে চেষ্টা করলো, পারল না। মাথার ভেতরটা চক্কর কেটে উঠছে। সে ধপাত করে বিছানায় বসে পড়তেই দু তিনজন লোকের উপস্থিতি টের পেল। নিজেকে সামলে সম্মুখে দৃষ্টি ফেলতেই দেখল আসিফের পাশে তার মা মুখে আঁচল চেপে দাঁড়িয়ে আছেন। তাদের চেয়ে একটু পেছনে অবন্তী, নিরুপমার ছোট বোন। ওরা এখানে কেন? নিরুপমার অসুস্থতার খবর শুনে এসেছে নাকি? নিরুপমা ভেতরে এক ধরনের অস্থিরতা অনুভব করলো। অস্ফুট স্বরে ডাকলো, মা। শিখা সঙ্গে সঙ্গে ঘরের ভেতর এসে ঢুকলেন। প্রায় ছুটে মেয়ের পাশে গিয়ে বসলেন। তুই ঠিক আছিস মা? তার গলা কাঁপছে এবং ভেজা ভেজা। তিনি কেঁদেছেন। নিরুপমা টের পেল। অবন্তীও চুপচাপ পায়ে এসে ঘরের এক কোণে দাঁড়ালো। তার মনটাও খারাপ। এতক্ষণ যা কথাবার্তা হয়েছে সবকিছুই সে শুনেছে। তার বিশ্বাস করতে কষ্ট হয় নিরুপমার মতো মেয়ে এমন জঘন্য কাজ করতে পারে। যে মেয়ে বিয়ের আগে প্রেম, ভালোবাসা অথবা সম্পর্কে জড়ায়নি, সে মেয়ে বিয়ের পরে কি করে জড়ায়? আসিফ ভাই কোন মুখে নিজের স্ত্রীর নামে এত বড় কলঙ্কের কথা বলে? আসিফ ঠান্ডা স্বরে বলল, আপনারা যদি ওকে নিয়ে যেতে চান আমার বাধা নেই। তারপর অন্যদিকে চলে গেল। নিরুপমা সে কথার অর্থ ধরতে না পেরে প্রশ্নবিদ্ধ চোখে শিখার দিকে চাইতেই শিখা দুর্বল কণ্ঠে বললেন, এসব কি শুনি রে মা? জামাই এগুলো কি বলে? তুই নাকি? নিরুপমার চোখের ভাষা অসহায়, ঠিক যা আন্দাজ করেছিল তাই। জল কত দূর গড়িয়ে চলে গেছে। ও খুব সন্তর্পণে ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল। অবন্তী এগিয়ে এসে নিরুপমার আরেক পাশে বসে তেজি গলায় বলল, তুমি ওকে পাগল হয়ে গেলে মা? আপা এই ধরনের কাজ করবে? ভাবো কিভাবে? আসিফ ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। কি থেকে কি দেখেছে সেটাকে তিল থেকে তাল বানাচ্ছে। তোমার মেয়ের চরিত্র কেমন তুমি জানো না? শিখা নিরুপমার হাত দুটো আলতো হাতে চেপে ধরলেন। তোর বাবা আগের মতো শক্ত নেই। তোদের দু বোনকে নিয়ে তার চিন্তার অন্ত নেই, জানিসই তো। সবচেয়ে বেশি চিন্তা ছিল তোকে নিয়ে। জানি গায়ের রং বিধাতার মর্জি, কিন্তু এই রং দিয়ে আজকাল সবকিছু বিবেচনা করা হয়। যার রং যত সুন্দর তার ভাগ্য তত ভালো। তোকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছিল, নইলে যে অবন্তীর কপালেও। আমি জানি রে মা, এই সংসারটা তোর জন্য সহজ হচ্ছে না। আমি বুঝতে পারি। 10 মাস তোকে পেটে রাখলাম, তোর সঙ্গে আমার যে নারীর টান। তুই ব্যথা পেলে আমার নারীতে টান পড়ে। কিন্তু এমন কিছু করিস না মা
যাতে তোর বাবা পুরোপুরি ভেঙে যায়। মানুষটা অনেক আশা নিয়ে তোর হাত আসিফের হাতে তুলে দিয়েছে মা। তুই সেই আশা ভাঙিস না। মানুষটা এই সময় এসে সহ্য করতে পারবে না রে নিরু। 3 মাস পর অবন্তীর বিয়ে। এখন যদি তোর কিছু হয়, ওই মেয়েটার বিয়েও আটকে যাবে। সব যে সুতোয় বাঁধা। তুই কি বুঝতে পারছিস আমি কি বলছি? নিরুপমা 2 চোখ ছলছল করে। অনেক কিছু গলার কাছে এসে আটকে যায়, বাইরে প্রকাশিত হয় না। ফাঁকা ঢোক গিলে সেসব আবারও গিলে নিয়ে চমৎকার ভাবে হাসে মেয়েটা। চোখে জল নিয়ে হাসতে থাকা মেয়েদের খুব রূপবতী দেখায়। নিরুপমা যদি দেখতো, বুঝতে পারত রূপের ফোঁটা ওর গায়েও কম না। বলল, আমি সব বুঝতে পারছি মা। আমি এমন কিছু করিনি, আর করব না, বিশ্বাস রাখো। এমন কিছু হবে না যার ভয় করছো তুমি। বাবাকে গিয়ে বলবে এদিকে সবই ঠিক আছে। ওনাকে এসব বলতে যেও না। আপা, তুই চল না, কয়টা দিন থেকে আসবি। তোর মনটাও ভালো হবে, শরীরটাও তো খারাপ। অবন্তীর গালে এক চুটকি চিমটি কেটে নিরুপমা প্রত্যুত্তর করল, যাব, তবে আজ না, কদিন পর। শিখাও সুর মেলালেন। জামাই বাবাজি রাগ করে আছে তোর উপর। রাগ ভাঙিয়ে মিলমিশ করে নে। এরপর জামাইকে নিয়ে এসে কদিন থেকে যাস মা। দুপুরে না খেয়ে দিয়ে ওরা চলে গেল। আসিফের মেজাজ খারাপ হয়ে গেল। ও চেয়েছিল নিরুপমা চলে গেলে কটা দিন নিজের মতো থাকবে। আসিফ মনে মনে নিরুপমাকে উদ্দেশ্য করে মুখ খারাপ করলো। তারপর নিরুপমাকে একা বাসায় রেখে ও চলে গেল নিজের বাড়িতে। নিরুপমার মুখটা আপাতত আর দেখতে ইচ্ছে করছে না। নিরুপমা হতভম্ব হয়ে বসে রইল একা একা। রাত গভীর হয়েছে, ঘড়ির কাঁটা 12 ছুঁয়েছে, অথচ ঘরের ভেতরে যেন সময় জমাট বেঁধে আছে। একদিন তো নড়ে না। সমস্ত আলো নিভিয়ে দিয়েছিল নিরুপমা অনেক আগে। শুধু বারান্দার গ্রিলের ফাঁক গলে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে বিছানার এক কোণে। সেই আলোর দিকে চেয়ে চেয়ে একা বসে আছে নিরুপমা। মাথায় একটা হালকা ব্যথা টনটন করছে, তবু জানে ঘুম আসবে না। আসলেও তাতে কিছু যায় আসে না। এই বাড়িটাতে এখনো নিজের মতো করে দম নেওয়ার সুযোগ খুব কম। তবু আজ নিরুপমা একা, ঘরে কেউ নেই, অথচ কারো শূন্যতা নেই যেন। এই নিঃসঙ্গতা যেন একান্ত নিজের। নিরুপমা চুপচাপ উঠে জানালার পর্দাটা সরিয়ে রাখলো। জানালা খুলে দিল। হালকা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো, বেশ লাগলো। তারপর বালিশে মুখ গুজে শুয়েছিল অনেকক্ষণ। একবার ভেবেছিল একটু কাঁদবে, বুকটা হালকা হবে। কাঁদা হয়নি, চোখ শুকনো। কিন্তু বুক যেন কেমন ভারী হয়ে আছে। একটা পুরনো ডায়েরি টেনে বের করলো। খুলে দেখলো কিছুই লেখা নেই সেখানে বহুদিন। শেষ লেখাটা বছরখানেক আগের, বিয়ের ঠিক আগের দিন। সেখানে কেবল একটা লাইন, জীবন শুরু হতে যাচ্ছে, আমি প্রস্তুত। হয়তো একটু ভয় পাচ্ছি, কিন্তু বিশ্বাস আছে। বিশ্বাস? হুশ করে হাসি পেল নিরুপমার। নিজেকে জিজ্ঞেস করলো, কিসের ওপর বিশ্বাস ছিল তোর? কাকে নিয়ে শুরু করতে চেয়েছিলি তুই জীবন? জবাব এলো না। ডায়েরিটা বন্ধ করে আবার বিছানায় শুয়ে পড়লো। কিছুক্ষণ চুপচাপ চোখ বন্ধ রাখলো। তারপর উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আশেপাশের বাড়িগুলোতে প্রায় সব আলো নিভে গেছে। একটা দূরের বাড়ির ছাদে ছোট্ট হলদে আলো জ্বলছে, ঠিক যেমন ওদের 5 তলার ছাদে জ্বলতো। অবচেতনে ময়ূখের মুখ মনে পড়ল। চুপচাপ ছেলেটা, অন্যরকম চোখ তার। সেই চোখে কি আছে নিরুপমার জানা নেই। ঠোঁটের কোণে ছোট্ট একটা তিল, বেশ মানিয়ে গেছে। সেই সঙ্গে গর্ত মতো হাসিটা। পুরুষ মানুষের এত রূপ হয়? আকস্মিক নিরুপমা নিজেকে ধমকালো। কি ভাবছিস তুই? পর মুহূর্তে তড়িঘড়ি করে বিছানায় ফিরে এলো। টেবিলের ল্যাম্প জ্বালিয়ে একটা বই হাতে নিল। শেষের কবিতা, অনেকবার পড়া, কিন্তু এই বইয়ের অমিত লাবণ্য যেন বারবার ফিরে আসে। 1 পৃষ্ঠা পড়ল, 2 পৃষ্ঠা। তারপর আর পারল না। বইটা গালের নিচে রেখে শুয়ে পড়ল। ছাদের পাখাটা ঘুরছে, ঘড়ির কাঁটা চলছে। বাইরে একটা কুকুর হঠাৎ ডেকে উঠল। নিরুপমা তাকিয়ে রইল ছাদের দিকে। ভাবল, জীবন যদি একটা গল্প হতো, তাহলে আমি কোন পাতায় আছি এখন?
শুরু না শেষের দিকে কে জানে, কিন্তু আজ রাতে ওর কাছে মনে হলো এই গল্পে কেউই ওর পাশে নেই। একটা চরিত্র সে, যে নেপথ্যে থেকেও মূল কাহিনীর শিকারে পরিণত হয়েছে। এভাবে বিষণ্ণতা ভরে খুব নিঃশব্দে, খুব নিঃসঙ্গভাবে কেটে গেল নিরুপমার একা রাতটা। সকালটা ফুরফুরে, মেঘ নেই, তবু রোদের মধ্যে কেমন যেন এক কোমলতা। হয়তো রাতে হওয়া এক পশলা বৃষ্টির ছোঁয়া এখনো রয়ে গেছে বাতাসে। নিরুপমা চুপচাপ উঠে বসে। ঘুম ভাঙার পর প্রথম কয়েক সেকেন্ড সবকিছু ভুলে গিয়েছিল। তারপর ধীরে ধীরে মনে পড়ল, আজ তার কোনো তাড়া নেই, কোথাও যেতে হবে না। রান্নাঘরে ছুটে গিয়ে 2 কাপ চায়ের জন্য আলাদা আলাদা চিনির হিসাব করতে হবে না। অফিসের ব্রিফকেস, জামা, মোজা খোঁজার তাগাদা নেই। আজ আসিফ নেই, তার চেয়ে বড় কথা, আজ আর নিরুপমার কারো প্রয়োজন নেই। তবু সে অভ্যাসবশত চুপচাপ উঠে পড়ে, বিছানা গুছিয়ে নেয়, ঘরটা জেরে মুছে ফেলে। আয়নায় নিজের মুখ দেখে একটু চমকে যায়। গলায় পাতলা একটা দাগ, খুব একটা বোঝা যায় না, কিন্তু চোখে পড়লে পড়েই যায়। ঠিক সেই সময় দরজার বেলটা তীক্ষ্ণ আওয়াজে বেজে উঠল। নিরু, আমি। চেনা গলা, শম্পা, বাড়িওয়ালার বউ। নিরুপমা এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। মুখে মলিন হাসি টেনে বলল, ভেতরে এসো না। শম্পা ভেতরে ঢুকে চেয়ারে বসে। কয়েক মুহূর্ত নিরুপমার মুখ দেখে চুপ করে থাকে। এরপর হঠাৎ হাত বাড়িয়ে গলায় আঙুল ঠেকায়। এই দাগটা কি নিরু? নিরুপমা চুপ। শম্পার কণ্ঠ এবার খানিক করা, তবে তাতে শাসনের চাইতে উদ্বেগ বেশি। তুমি পাগল নাকি? জীবন কি এত সহজ যে হুট করে ফেলে দিতেই হবে? একটু দাঁড়াও ভাই, ভাবো, তুমি কার জন্য নিজেকে শেষ করতে যাচ্ছিলে? যে মানুষটা তোমাকে বোঝেই না, সে তোমাকে ভালোবাসবে কিভাবে? নিরুপমা অপ্রস্তুত হয়ে বলল, তুমি যা ভাবছো তা নয় আসলে। তবে কি? তুমি নিজের গলায় নিজে ফাঁস লাগিয়ে। আমি তোমাকে এতটা দুর্বল ভাবিনি। আসলে নিরুপমা বুঝে উঠতে পারল না কি করে কথাটা শম্পাকে জানাবে। শম্পা নিরুপমার উদ্বেগ ভরা মুখ দেখে কেন যেন চুপ হয়ে গেল। নিরুপমাও নিশ্চুপ। সময়ের কাঁটা তরতর করে সামনে এগুচ্ছে। দুজনেই চোখ নামিয়ে রাখে। অতঃপর শম্পা তার কণ্ঠ আরো একটু মোলায়েম করে নীরবতা ভেঙে বলে ওঠে, আমি তোমাকে খুব পছন্দ করি নিরু। তুমি ভালো মেয়ে। তোমার মুখে কোনোদিন কোনো অভিযোগ শুনি না। কি শান্ত, চুপচাপ, অথচ ভিতরে ভিতরে কত কিছুই না জমা থাকে। ভেঙে পড়ো না। জানো, আমার বড় ফুফু বলতেন, খারাপ দিন আসে ভালো দিনকে কাছে টেনে আনার জন্য। ধৈর্য রেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। চোখের কোণ জ্বালা করে। নিরুপমা আড়াল করে না। আঙুলের ডগায় অশ্রু ফোঁটাটি মুছে আনে। গলা ভাঙা, কণ্ঠ ভেজা। সে অবস্থাতেই কথা চালিয়ে যায়, না, অধৈর্য কিসের? সবার দাম্পত্য জীবনে কত রকমের সমস্যা হয়, আবার মিটমাটও হয়ে যায়। আমাদেরটা অমন। তোমাদেরটা মোটেও অমন না নিরু, সে তুমিও জানো। এক মুহূর্ত দুজনেই ফের নীরবতাকে সঙ্গী করে নেয়। পরিবেশ ভারী হয়ে ওঠে। তাই স্বাভাবিক করতে নিরুপমা নিজেকে সামলে নেয় ঝটপট। তরল কণ্ঠে বলে, চা খাবে? বসো না, সকালের নাস্তাটা একসাথে করি। ও উঠতে নিলে একটা হাত চেপে ধরে শম্পা টেনে বসিয়ে এপাশ ওপাশ মাথা নাড়তে থাকে। আমি নাস্তা করতে আসিনি নিরু, তোমার সঙ্গে জরুরি কথা ছিল। আমার সঙ্গে? কি বলো? নিরু, আমি একটা সংস্থায় যুক্ত আছি। সেখানে মেয়েদের বিভিন্ন রকমের হাতের কাজ শেখানো হয়। সেলাই, কুকিং, বেকিং, কম্পিউটার, এমব্রয়ডারি, আরো বিভিন্ন কিছু। অনেক মেয়ে ওখানে যুক্ত। তুমি চলো না, আমি তোমার ভালোর জন্য বলছি। বিশ্বাস করো। নিরুপমা আঁতকে উঠে প্রায়। আসিফ জানতে পারলে? না না, অসম্ভব। আমি এসবে জড়াতে চাই না শম্পা। তুমি আমার ভালো চাও, তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমার হাজবেন্ড এসব মেনে নিবেন না। তার সঙ্গে এমনিতেই আমার সময় ভালো যাচ্ছে না। আমি চাই না আমাদের ভেতর ঝামেলাগুলো আরো বাড়তে থাকুক। নিরু, এই ঝামেলা যদি না মিটে যায়, যদি সে তোমার সঙ্গে অন্যায় করে বসে, তখন তোমার কি হবে? কে দেখবে তোমাকে?
ফ্যামিলি? প্লিজ নিরু, তোমারও নিশ্চয় জানা আছে আজকাল নিজের দেখভাল পরিবারও করে না, সো তোমাকে তোমার জন্য স্ট্যান্ড করতে হবে। আর সেজন্য না, আমি চাচ্ছিলাম তুমি একটা কিছুতে ইনভলভ থাকো, ব্যস্ত থাকবে, মন ভালো থাকবে, মানসিক চাপটাও কম আসবে। একবার ভেবে দেখো নিরু, এই বন্দি জীবন কতকাল কাটাবে? আজ বাদে কাল তোমার সন্তান আসবে, তার জন্য হলেও তোমাকে নিজের ভাগ্যের পরিবর্তন করা প্রয়োজন। আজ তুমি পিষে মরছো, কাল হয়তো তোমার জায়গায় তোমার সন্তান থাকবে। নিজের জন্য দাঁড়াতে পারছো না, কিন্তু সন্তানের জন্য? তখনও কি হাতের উপর হাত গুটিয়ে বসে থাকবে নিরু? নিরু উত্তর দেয় না, শুধু ফেল করে চেয়ে থাকে নিজের হাতের ওপর। চোখ জোড়ায় পানি টলমল করছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে প্রস্তুত যেন। শম্পা বলল, আমি তোমার মনের অবস্থা আঁচ করতে পারি একটু হলেও। আমিও একজন নারী, তাই জন্য তোমাকে সাহায্য করতে চাই। তুমি ভবিষ্যতের কথা না হয় বাদই দাও, কিন্তু বর্তমানের কথা ভাবো। এভাবে একা একা গুমড়ে গুমড়ে মরলে ক্ষতি তোমারই। তাই চলো নিরু, বাইরে বেরিয়ে দেখো, অনেক সুযোগ তোমার জন্য হাত বাড়িয়ে রেখেছে। তোমার শুধু বুঝে শুনে সঠিক হাতটা ধরা উচিত। কিন্তু নিরুপমা চোখ তুলে তাকালো, গাল বেয়ে অঝোর ধারা প্লাবিত হচ্ছে। স্তিমিত কণ্ঠে শুধালো, আমি কি পারবো? শম্পা আশ্বাসের সুরে বলল, চেষ্টা করার আগে হাল ছেড়ে দেয় কারা জানো? বোকারা। আর তুমি নিশ্চয় এত বোকা নও। আমাদের সংস্থায় যেসব মেয়েরা যুক্ত, তাদের প্রত্যেকের একটা করে গল্প আছে। প্রত্যেকে উঠে এসেছে এমনই সব পরিবার থেকে, মানসিক চাপ থেকে, যন্ত্রণা থেকে। তারা হাল ছাড়েনি, নিজের উপর থেকে নিজের বিশ্বাস সরিয়ে নেয়নি। তাহলে তুমি কেন নিচ্ছ? একবার চেষ্টা করেই দেখো না। বলা তো যায় না ভাগ্য তোমার প্রতি কতটা সদয়। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসেরা বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। নিরুপমাকে তবু দ্বিধা ভরা মুখে থাকতে দেখে শম্পা পুনরায় বলে উঠল, তুমি তো জানো না নিরু, তোমার ভেতরে কত শক্তি আছে। যে জীবনে তুমি বেঁচে আছো, সেই জীবনের বোঝা সকলে বইতে পারে না। নিজেকে একবার সময় দাও, একটা মুহূর্ত। অবিকল চুপ। তারপর নিরুপমা নিঃশ্বাস ছাড়িয়ে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। বাইরে সূর্যের আলোয় পাতাগুলো ঝকঝক করছে, যেন ওর জন্য একটা নতুন সকাল অপেক্ষা করছে। সে আস্তে করে বলল, চলো তবে, আমি যাব। শম্পা হাসলো, বিজয়ের হাসি, স্নেহের হাসি। সংস্থাটির নাম আলোর পথ। বেশ বড় জায়গা নিয়ে তৈরি। অনেকগুলো কক্ষ সারিবদ্ধভাবে পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নিরুপমারা ঢুকতেই মনে হলো প্রতিটি ঘরের গল্প আলাদা, গন্ধ আলাদা। যেন তারা বলছে, এই নিরু, এই আমার ভেতর এসো, তোমার কত দুঃখ, তার চেয়েও বেশি দুঃখের গল্প আমি জানি। এসো নিরু, শোনো। শম্পা ওকে নিয়ে একটা কক্ষে প্রবেশ করে। ছোট্ট একটা ঘর, কিছু চেয়ার টেবিল, এক পাশে সেলাই মেশিনের সারি, আরেক পাশে মেয়েরা রান্না ও বেকিং শেখে। চারদিক খুব সাদামাটা, তবু একরকম শান্তি আছে এখানে। দেয়ালে রঙিন কাগজে লেখা, তুমি পারবে, কারণ তুমি একজন নারী। সেই লেখার দিকে এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। প্রথম দিন নিরুপমা একদম নীরব হয়ে রইল পুরোটা সময়। কেউ কিছু জিজ্ঞেস করেনি, কেউ তাকিয়েও দেখেনি ভিন্ন চোখে। এই সহজত্বটা যেন ওকে একটু স্বস্তি দিল। শম্পা ওকে পরিচয় করিয়ে দিল, এই নিরু, নতুন এসেছে, কয়েকটা দিন থাকবে আমাদের সঙ্গে। সবার মুখে ছোট ছোট হাসি। কেউ বলল, ওয়েলকাম আপু। কেউ বলল, কোন কাজটা শিখবেন, সেলাই না কুকিং? নিরুপমা একটু গলা পরিষ্কার করে বলল, সেলাইটা হয়তো শেখা যায়। মেয়েরা আবার কাজে মন দিল। কেউ কাপড় কেটে নিচ্ছে, কেউ সুতো লাগাচ্ছে মেশিনে। কোথাও কোনো তাড়াহুড়ো নেই, কোথাও কোনো বিশ্রী কৌতূহল নেই। এক পাশে বসেও চুপচাপ দেখছিল। এত মেয়ের ভিড়ে থেকেও যেন ও একা। অথচ সেই একাকিত্বটা আর ততটা যন্ত্রণাদায়ক মনে হলো না। কিছুক্ষণ পর লাল পেরে সাদা শাড়ি পরা এক মধ্যবয়সী নারী এসে ওর পাশে বসলো। মুখে অদ্ভুত রকম এক প্রশান্তি, ঠোঁটে স্থির হাসি। নিরুপমা ভদ্রমহিলাকে চেনে না,
কিন্তু তার মুখে একরকম টান ছিল, তাই নিজে থেকে বলল, আপনি কি অনেক দিন ধরে এখানে আছেন? ভদ্রমহিলা বেশ আগ্রহ করে ওর প্রশ্নের উত্তর দিল, হ্যাঁ, প্রায় 3 বছর। আপনার কিভাবে শুরু হলো, যদি কিছু মনে না করেন? নারীটা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, তারপর হালকা কণ্ঠে বলতে শুরু করলো, তখন আমার বয়স 30, এক ছেলের মা। স্বামী ছিল একজন সরকারি চাকরিজীবী। বাড়ির বাইরে খুব চৌকস, কিন্তু ঘরের ভেতর একেবারে বিপরীত। আমার গায়ে হাত উঠত প্রায়। শুরুতে ভাবতাম হয়তো আমারই দোষ, পরে বুঝলাম না, ওর রাগ, ওর অহংকার সবকিছু আমাকে বইতে হচ্ছে শুধু এই কারণে। আমি প্রতিবাদ করিনি। ক্ষণকাল চুপ, নিরুপমা স্তব্ধ, চোখের পাতা না নড়িয়ে তাকিয়ে আছে তার দিকে। একদিন আমার ছেলেটা এসে বলল, মা, তুমি কেন কাঁদো? বাবা কি দুষ্টু? তখন আমি ভেঙে পড়িনি, আমি শক্ত হলাম। আমি ভাবলাম, আমার চোখের জল যদি আমার সন্তানের চোখে ভয় ঢুকিয়ে দেয়, তাহলে আমি মা হিসেবে হাঁটছি। সেদিন নিজেই খুঁজে বের করলাম এই সংস্থাটা। প্রথমে জুতো সেলাই করতাম, তারপর ব্যাগ বানানো শিখলাম। এখন এখানকার টিচার আমি। নিরুপমা শোনে, চোখে জল চলে আসে, কিন্তু সে কাঁদে না, কেবল নিঃশ্বাস ভারী হয়। নারীটা এবার ওর দিকে তাকিয়ে বলে, তুমি জানো, সাহস সবসময় গলা উঁচু করে কথা বলে না। অনেক সময় চুপ থেকেও কেউ জীবন বদলে দেয় নিজেরটা। এই কথাটা যেন বুকের ঠিক মাঝখানে গিয়ে লাগলো নিরুপমার। ও নিজেই জানে ওর ভেতরটা কেমন ভয় আর ঘৃণার সঙ্গে প্রতিদিন লড়ছে। ও আস্তে করে বলে ফেলে, আমিও চেষ্টা করছি, একটু একটু করে। নারীটা ওর হাত চেপে ধরে বলল, এই চেষ্টা শব্দটাই একদিন সাফল্য হয়ে উঠবে। তুমি শুধু হাল ছাড়ো না। ঘরের ভিতর মেয়েদের হেসে কথা বলার আওয়াজ ভেসে আসে। একটা ছোট মেয়ে পিঠে বাচ্চা বেঁধে কাপড় কাটছে। আরেকজন বেকিং ক্লাসে কেকের গন্ধে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিরুপমার মনে হলো, এইসব গল্পগুলো ভাঙা মেয়েগুলোর, হারিয়ে যাওয়া স্বপ্নের, না বলা কষ্টের। এগুলো একসাথে যেন একটা আলাদা শক্তির সৃষ্টি করে। আর সেই শক্তির ছায়ায় আজও একটু আশ্রয় খুঁজে পেল। একটা নতুন ভোর যেন ওর ভিতরটায় পা রাখলো। ও মনে মনে বলল, আমি পারবো, আমাকেও পারতেই হবে। 3 ঘন্টা কেটে গেল খুব দ্রুত। শম্পা আর নিরুপমা বাড়ির পথে। শম্পাকে কিছু দরকারি জিনিস কেনাকাটা করতে হবে, সে পথ বদলে নিল। নিরুপমা এদিক দিয়ে আসা যাওয়া করেছে, ফলে রাস্তা চেনে। সে একা একাই আজ হাঁটতে লাগলো। বেলা পড়ছে, রোদের তেজ কম। আজ অনেকদিন পর ফাঁকা রাস্তা ধরে হাঁটতে ভালো লাগছে। মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা বড় পাথর সরে গিয়েছে। এত হালকা মনটা, যে দুঃখ কষ্টগুলো ওর একার মনে হয়েছিল এতদিন, আজ বুঝতে পারলো সেগুলো ওর একার নয়, আরো অনেকের। নিরুপমা একটা স্বস্তির শ্বাস ফেলে একবার আকাশের পানে চাইল, হয়তো বিধাতাকে ইশারায় শুকরিয়া জ্ঞাপন করে। ফের হাঁটা ধরতে পেছনের একটি কণ্ঠস্বর ওকে থামিয়ে দিল পুরোপুরি ভাবে। নিরুপমা এই কণ্ঠস্বর চেনে। ময়ূক, রাস্তার একপাশে গাছের সারি, গাছের ছায়া রাস্তার উপরে ঝুঁকে এসে একরকম ঝালরের মতো দুলছে। দুপুর গড়িয়ে বিকেল এসেছে, কিন্তু রোদ পুরোপুরি নামেনি এখনো। নরম নরম আলোয় যেন রাস্তাটার গায়ে মাখা রং। ময়ূক আর নিরুপমা পাশাপাশি হাঁটছে। দুজনের মাঝে একটা কোমল নীরবতা। মাঝে মাঝে বাতাসে চুল উঠছে নিরুপমার। সে তা কপাল থেকে সরিয়ে আবার চুপ হয়ে যাচ্ছে। ময়ূকের পকেটে 2 হাত, ধীরে ধীরে হাঁটছে সে, কোনো তাড়া নেই। ময়ূক বলল, আপনি আমার উপর রেগে আছেন, তাই না? নিরুপমা বিব্রত, না তো। এ কথা বলছেন কেন? যা হলো। ও, নিরুপমা একটুক্ষণ সময় নিল, বলল, ওটা আমার ভাগ্য, আপনার দোষ নয়। ভাগ্য? ময়ূক কোমল স্বরে বলল, ভাগ্য কিন্তু বদলে ফেলা যায় মিস। ওহ সরি, মিসেস নিরুপমা। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, মানুষের কয়টা জীবন হয়? আমরা কি মৃত্যুর পর আবার এই সুন্দর পৃথিবীতে আসার সুযোগ পাবো? না, এই একটাই তো জীবন, আবার আসার সুযোগ কই? তবে
এক বুক আফসোস নিয়ে মরবার মতো অনুশোচনায় কি হয় একটি রুহের। নিরুপমা মলিন করে হাসে এবার। আমার আফসোস নেই, এমনিতে এই পৃথিবীতে দেখবার মতো আর আছে কি? আমার চোখে এর কোনো সৌন্দর্যই ধরা পড়ল না। ময়ূকও হাসলো তাল মিলিয়ে। পৃথিবীটা সুন্দর নিরুপমা, কিন্তু এতে বাস করা আমাদের মতোই কিছু প্রাণীর জন্য এটা অসুন্দর হয়ে উঠে মাঝে মাঝে। নিরুপমা জবাব দিল না, ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে রেখে নিশ্চুপে হাঁটতে লাগলো। ময়ূক হঠাৎ বলল, আপনার পায়ের শব্দটা জানেন কেমন? নিরুপমা তাকালো অবাক হয়ে। মানে? ময়ূক হেসে ফেলল। শান্ত নদীর পাশ দিয়ে হাঁটলে যেমন একটা শব্দ হয়, ঠাস ঠাস নয়, বরং টুপ টুপ। আপনার পা ফেলাটা অনেকটা সেরকম। নিরুপমা ভ্রু কুঁচকে একটু হাসলো। আপনি সবকিছুর ভেতরে এত কিছু খুঁজে পান কি করে? হয়তো খুঁজতে খুঁজতে বেঁচে থাকা। আপনি কি খুঁজে বেড়ান না? আমি তো বরং এড়িয়ে চলতে চেষ্টা করি। ময়ূক চুপ করে গেল। কয়েক কদম পেরিয়ে আবার বলল, আপনি তো খুব ভালো গান করেন। আগে প্রায়ই শুনতাম। এই তো বারান্দায় গাছগুলোর পাশে দাঁড়িয়ে। নিরুপমা এক মুহূর্ত থেমে তাকালো। আপনি শুনতেন? ময়ূক মাথা ঝাঁকালো। আমরা সবাই, তবে আড়াল থেকে। আপনি যখন দেখতেন না। নিরুপমা ঠোঁটের হাসি দীর্ঘ করলো এবার। তখন তো দিন ছিল অন্যরকম, এখন আর গাইতেই মন চায় না। ময়ূক তাকিয়ে থাকলো ওর মুখের দিকে। আবার গাইবেন, মন ফের ফিরবে। দুইজনে আবার হাঁটতে লাগলো। একটা জায়গায় এসে ময়ূক থেমে গেল হঠাৎ। ব্যাগ থেকে একটা মোড়া বই বের করলো, হাতে ধরিয়ে দিল নিরুপমার দিকে। এই বইটা আপনার জন্য। নিরুপমা নিল না সঙ্গে সঙ্গে। বই? হ্যাঁ, রুদ্রপ্রিয়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। খুব শান্ত একটা বই। সম্পর্ক, অভিমান, অনুভব। আপনার ভালো লাগবে আমি জানি। মানসিক চাপ কমাতে বইয়ের চেয়ে বড় সঙ্গে কিছু নেই। নিরুপমা বইটা হাতে নিল। পাতার গায়ে হাত বুলিয়ে চোখে মুখে প্রশান্তির রেখা ফুটে উঠল। আমি কিন্তু প্রশ্ন করব, আপনি সত্যি পড়েছেন কিনা, যাচাই হবে। নিরুপমা এবার হাসলো একটু খুলে। আচ্ছা, তাহলে পড়তে হবে বইটা। পড়বেন, নিজের জন্য। আমি শুধু একটা বাহানা। ওরা আবার হাঁটতে শুরু করলো। এবার আর খুব বেশি কথা হলো না, শুধু পাশাপাশি থাকার, একটুকু পাশে পাশে হাঁটার একটা অপার্থিব নির্ভরতা ছড়িয়ে রইল বাতাসে। রোদ একটু একটু করে হেলে যাচ্ছে পশ্চিমে। নিরুপমার চোখের কোণায় সেই রোদের আলো পড়ে একটা আলগা উজ্জ্বলতা তৈরি করে। ময়ূক চেয়ে থাকে, কিছু বলে না। দুটো দিন কেটে গেল নিরবিচ্ছিন্ন ভাবে। এর মাঝে একদিনও আসিফের তরফ থেকে না কল এসেছে, না খোঁজ। নিরুপমা অবাক হয়নি, বরং এমনটাই হবার কথা ছিল। মনে আছে, বিয়ের 7 মাসের মাথা তো এইভাবেই আসিফ ওকে একা ফেলে বেরিয়ে গেছিল একদিন। তারপর ফিরে এসেছিল গুনে গুনে 14 দিন পর। নিরুপমা দুশ্চিন্তায়, উদ্বেগে শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছিল। অপরদিকে আসিফের হৃদয় উত্তেজনায় ভরপুর। জিজ্ঞেস করে জানতে পেরেছিল, এই 14 দিন বন্ধুদের সঙ্গে নানান জায়গায় ঘুরে বেরিয়েছে সে। এবারও হয়তো কোথাও গেছে। সময় হলে ঠিক ফিরে আসবে। নিরুপমা ভাবে, ফিরে আসার পর কি হবে? যখন সে জানতে পারবে নিরুপমা এমন একটা সংস্থার সাথে নিজেকে জড়িয়ে নিয়েছে, কতটুকু ভালোভাবে নিবে? মেনে তো নেবেই না, হয়তো ঝামেলা আরো বাড়তে পারে। নিরুপমা একটা দীর্ঘশ্বাস ফেলে চিন্তা মাথা থেকে দূর করবার চেষ্টা করে। আগে ফিরে আসুক, এরপর যা হওয়ার হবে। এই একাকিত্বকে অভিশাপ নয়, বরং উপভোগ করতে চায় সে। দৈনন্দিন জীবনের একঘেয়ে নিয়মে সেও হাঁপিয়ে উঠেছে। ঘরে তখন বিকেলের আলো। জানালার ফাঁক গলে ঢুকছে একরকম নরম সোনালি রোদ। বিছানার পাশে রাখা বইটা হাতে তুলে নিল নিরুপমা। রুদ্রপ্রিয়া, ময়ূক দিয়েছিল, বলেছিল পড়লে ভালো লাগবে। নিরুপমা আলতো হাতে প্রথম কিছু পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা লাইন এসে চোখে আটকে গেল। প্রেম মানে কি তবে এই, যে মানুষটার কাছে আত্মা খুলে দেওয়া যায়? সেই মানুষটাই একদিন এমন দূরে দাঁড়িয়ে থাকে যে তার চোখেও যেন অপরিচয়ের ছায়া। একসাথে হাঁটতে গিয়ে হঠাৎ যদি কেউ ছায়া ফেলে রেখে পালিয়ে যায়, তখন কি ছায়াটাও আর
নিজের থাকে। নিরুপমার গা কাটা দিয়ে ওঠে। বুকের ভেতরটা হালকা একটা ব্যথা, চেনা অথচ উপেক্ষিত। ওর সামনে আসিফের মুখ ভেসে ওঠে, সেই পুরুষটা যার চোখে একদিন নিরুপমা স্বপ্ন খুঁজেছিল, যার পাশে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে চেয়েছিল, যার সঙ্গে একসাথে হাঁটার কথা ভেবেছিল সারা জীবনের জন্য। আর আজ সে পুরুষটাই যেন অপরিচিত। প্রিয়জন হতে চাও মানুষটার কাছে নিরুপমা হয়ে রইল কেবলই প্রয়োজন। আজ তার ছায়া তো আশ্রয় মেলে না। এক ছাদের তলায় থেকেও যোজন যোজনের দূরত্ব। বইয়ের পৃষ্ঠা উল্টায়ও, চোখ ঝাপসা হয়ে আসে, তবুও পড়ে যেতে থাকে। হঠাৎ আবার থমকে যায় আরেক জায়গায়। আমরা দুজনেই সত্যি ছিলাম, শুধু একসাথে থাকার ক্ষমতা ছিল না। একে অপরকে ভালোবেসেছিলাম, কিন্তু একসাথে থাকতে পারার মতো পরিপক্ক ছিলাম না। এই লাইনটা যেন ঠিক ওর জীবনের প্রতিচ্ছবি। নিরুপমা বিশ্বাস করত আসিফ হয়তো ওকে ভালোবাসে, তারই মতো করে, নিজের ভাষায়। কিন্তু সে ভালোবাসা না ছিল ওর ঘর, না ছিল ওর আশ্রয়। একসাথে থাকা মানেই তো মানিয়ে নেওয়া। সেই জায়গাটাকে আদৌ আসিফ দিয়েছিল? নিরুপমা বইটা বন্ধ করে কোলের ওপর রাখে, দুই হাত জড়ো করে ঠোঁটের ওপর রাখে, যেন ওসব শব্দ ঠেকিয়ে রাখতে চায় বুকের ভেতর। একটা সূক্ষ্ম ব্যথা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে মন বাড়ির আনাচে কানাচে। চোখের কোণে জমে ওঠে কয়েক ফোঁটা জল। এবার আর দ্বিধা করে না, বইয়ের পাতায় ছিটকে পড়ে ফোঁটা দুই একটা। নিরুপমা ফিসফিস করে বলে ওঠে নিজের মনেই, আমারও হয়তো ভালোবাসা ছিল, শুধু একসাথে থাকার ক্ষমতা ছিল না, বা সাহস ছিল না, বা সে ছিল না। চুপ করে থাকে। এরপর আবার বইটা হাতে তুলে নেয়। ময়ূক বলেছিল নিজের জন্য পড়বেন। আমি তো কেবল বাহানা। বুঝতে পারে এখন কেন বলেছিল কথা। কৃতজ্ঞতায় হৃদয় ভারী হয়ে আসে মুহূর্তে। বইয়ের পাতার শব্দ থেমে গেছে। নরম বাতাসের মতো মনের আঙিনায় বয়ে যায় শীতল শিহরণ, স্নিগ্ধ কিন্তু কাটা কাটা অনুভব। নিরুপমা বইটা যত্নে বিছানায় নামিয়ে রাখলো। হাতের তালুতে এখনো অনুভব করছে সেই কাগজের নরমতা আর পাতার ভাঁজে লুকানো অনুভূতির গন্ধ। চোখে কাপড় নেই, তবু নীরব অশ্রুফোঁটা জলপ্রপাত এগিয়ে চলছে গাল ঘেঁষে। একটা হাহাকার ঘরের চারপাশ ঘুরে বেড়াচ্ছে। না, দুঃখের নয়, বরং এক ধরনের হালকা হয়ে ওঠার কান্না। যেন বুকের ভার একটু কমেছে। নিরুপমা হঠাৎ উঠে দাঁড়ালো, চোখ চলে গেল জানালার দিকে। আকাশ নরম নীল, তার গায়ে সন্ধ্যার আগমন ধীর পায়ে এগিয়ে আসছে। পা দুটো নিচে থেকে হাঁটতে শুরু করলো, ছুটে গেল ব্যালকনিতে, যেখান থেকে চিলেকোঠার ছেলেটাকে দেখা যায়। দরজার ছিটকিনি টেনে খুলে সে বারান্দায় এসে দাঁড়ালো। চুলগুলো এলোমেলো হয়ে উঠছে হাওয়ায়। ওনার আঁচল কাঁধ থেকে হেলে পড়ছে বৃষ্টির মতো। নিরুপমা ডানে বামে কোথাও তাকালো না। দৃষ্টি তাক করলো সেখানে যেখানে ময়ূককে দেখা যেত, কখনো কখনো একা, কখনো বা দলবল সঙ্গে, কখনো হাত খালি, কখনো বা এক টুকরো জ্বলন্ত সিগারেট। নিরুপমা তাকাতে একজোড়া চোখ তাকে গিলে নিল। থমকে গেল সে। স্থির হয়ে গেল সব অনুভূতির জোয়ার। থেমে গেল সময়। চলছে শুধুই নিঃশ্বাসের ওঠানামা। না, কোনো হাত নেড়ে ডাক নেই, কথা নেই, হাসি নেই। তবু একটা অদ্ভুত দোলাচল যেন বাতাসে টের পাওয়া যায়। দুটো চোখ, দুটো হৃদয়, দুটো অসম্পূর্ণ মানুষ এক নরম সন্ধ্যার রঙে ভিজে দাঁড়িয়ে আছে। নিরুপমা অনুভব করে সেই চুপচাপ ছেলেটা, যার চোখে আশ্চর্য রকমের শান্তি। তাকে কিছু বলতে হচ্ছে না, শব্দের এখানে অপ্রয়োজনীয়, কারণ চোখেই সমস্ত কথা লেখা হয়ে যাচ্ছে। এক মুহূর্ত দুটো চোখ আটকে থাকে অনেকক্ষণ, আর সেই দুই চোখের মাঝে হাওয়া বয়ে যায়, নরম, ধীর, মায়াময়। একটা কবিতার মতো সন্ধে এসে সাক্ষী হয়ে দাঁড়ায় দুজনের মাঝখানে। চিলেকোঠার ছেলেটা হালকা হাসে। নিরুপমার ঠোঁটেও একটা মৃদু কম্পন। হয়তো এটুকুই প্রয়োজন ছিল এই মুহূর্তে। একটা বই, এক ফালি সন্ধে, একখণ্ড চুপচাপ বারান্দা, আর সেই চোখ যা শব্দ না বলেও সব বুঝিয়ে দেয়। নিরুপমা এবার মাথা নিচু করে হাসে, বুকটা একটু হালকা হয়ে আসে। তারপর ধীরে ধীরে ফিরে আসে ঘরে।
মনে হয় হয়তো বেঁচে থাকাটা আজ একটু সহজ হলো। আর দূরে রংচটা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ময়ূক দৃষ্টি ফেরা আকাশের দিকে, মনে মনে শুধায়, যা কিছু বলা হয়নি আজ সেসব চোখে লেখা রইল। রাত 8টা। সাদা রঙের প্রাইভেট কারটা এসে ঠিক বাড়ির সামনে থামলো। সেখান থেকে নেমে দাঁড়ালো আসিফ, সঙ্গে একটা মেয়ে, হয়তো অফিস কলিগ। দুজনে হ্যান্ডশেক করে মেয়েটা পুনরায় গাড়িতে উঠে বসলো এবং আসিফ রওনা হলো বাড়ির ভিতরে। হেলেনা বেগম বারান্দা থেকে সবটা দেখলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস রাতের আধারে মিশিয়ে দিয়ে তিনি ধীর পায়ে হেঁটে গেলেন মেন দরজার দিকে। এ ঘরে তার স্বামীর একটা বড় ছবি টানিয়ে রাখা। সেদিকে একবার অসহায় নজরে তাকালেন তিনি। একটা মাত্র ছেলের সংসারে রেহেন দশা, দিনকে দিন তার বুক চিরে ফালাফালা করে দিচ্ছে। ভাগ্যিস মানুষটা বেঁচে নেই, যদি বেঁচে থাকতেন এই দুঃসহ সময়ের ভার সইতে পারতেন না। পাখির চিচি শব্দে বেল বেজে উঠতেই হেলেনার অন্যমনস্কতা কাটে। দরজা খুলতে আসিফ ঢোকে, চোখে মুখে রাজ্যের বিরক্তি। মা, ভাত বাড়ো তো, দুপুরও লাঞ্চ করা হয়নি। গোসল দিবি না? দিতে যাচ্ছি। খেতে বসে হেলেনা খুব সাহস করে কথাটা তুললেন, বৌমা কি নিয়ে আসতি, একা একা মেয়েটা কি করছে না করছে। আসিফ খাওয়া থামিয়ে এমন করে মায়ের দিকে তাকালো, হেলেনার বুকে কেঁপে উঠে তাতে। সে বাটি থেকে 1 চামচ ডাল ছেলের পাতে বেড়ে দিলেন, যেন কিছুই বলেননি, এমন ভাবভঙ্গি। আসিফ ছোটবেলা থেকে একটু জেদি রকমের ছেলে ছিল। লোকে বলতো একমাত্র ছেলে তো, তাই আদরে আদরে বাদর হয়ে গিয়েছে। ঘটনা সত্যি, আসিফের বাবা ছেলে অন্তঃপ্রাণ ছিলেন। মুখ ফুটে বলার আগে সবকিছু হাজির করে দিতেন। আবার শাসনের বেলায় শাসনও করেছেন ঠিকঠাক। তবু ভেতরে যেটা রয়েই গেছে। আসিফের বাবার মৃত্যুর পর ছেলেটা আগের চেয়েও বেশি জেদি, রাগী, বদমেজাজি হয়ে উঠেছে। হেলেনা সবকিছু বোঝেন। তিনি জানেন এ সংসারে আসিফের মন নেই। ওর ধ্যান জ্ঞান সব এখনো সেই মেয়েটির সঙ্গে জড়িয়ে। উনিও চেয়েছিলেন একসময় সেই মেয়েটি আসুক এবাড়ির বউ হয়ে, কিন্তু ভাগ্যে যা ছিল না তা শত চেষ্টা তো নিজের করা যায় না, আর করা গেল বেশি দিন টেকে না। এই সহজ কথাটা তিনি তো বুঝে গেছেন, আসিফ বোঝেনি। নিরুপমা মেয়েটার ভাগ্য খারাপ। হেলেনা নিচু কণ্ঠে বললেন, বাবা, অন্যের মনে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না। আসিফ খেতে খেতে সবগুলি দাঁত বের করে খুব চমৎকার একটা হাসি ছুড়ে দিল। ঠিক মা, আমার মনে তোমরা কষ্ট দিয়েছিলে না, দেখো আজ পরিণতি। আমার গায়ের রঙও কালো ছিল। আমার বাবার বাড়ি থেকেও তেমন কিছু তোর বাবাকে দেওয়া হয়নি। তবু তোর বাবা সেসবের জন্য আমাকে কখনো অসম্মান করেনি। 33টা বছর আমরা একসঙ্গে সংসার করেছি। বাবার হয়তো পছন্দের কেউ ছিল না। মায়ের বিয়ে হয়ে গেছে আসিফ। আসিফ খাওয়ার পাতে পানি ঢেলে উঠে পড়ল সঙ্গে সঙ্গে। তুমি কি চাইছো মা? কেন আমাকে এসব কথা শোনাচ্ছ? যে আগুন বুকের ভেতর দাফন করা, সে আগুনে তেল ছিটাচ্ছ নতুন করে? হেলেনা ছেলের মাথায় হাত রেখে নরম সুরে বললেন, না রে বাবা, আমি শুধু তোর খুশিটা চাই। মরার আগে দেখে যেতে চাই তুই ভালো আছিস। আসিফ মায়ের হাত মাথা থেকে এক প্রকার ঝাড়া মেরে ফেলে দিল তৎক্ষণাৎ। প্লিজ, এখন তুমি অন্তত শুরু হয়ে যেও না। বাবা এই সেম ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার লাইফের 12টা বাজিয়ে দিয়ে গেছে। মা শোনো, শুধুমাত্র বাবার কথা রাখতে গিয়ে আমি এই বিয়েটা করেছি, কিন্তু যতদিন যাচ্ছে ততই বিতৃষ্ণায় বুকটা ভারী হয়ে আসছে। হয়তো একদিন আর সহ্যই করতে পারবো না, তাই তার আগেই আমি একটা সিদ্ধান্ত নেব। এভাবে পুরো জীবনটা শেষ করব না। হেলেনা চমকালেন, কি করবি তুই? আসিফ সে কথার উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। হেলেনা দাঁড়িয়ে রইলেন একা একা। দেয়ালে টানানো ছবিটার দিকে নজর দিতেই কিছু জল বেরিয়ে এলো চোখ ভেঙে। সংসারটা এভাবে এলোমেলো হয়ে যাবে? আসিফ বসে আছে একা। জানলার ফাঁক গলে কিছু চাঁদের আলো তার মুখের ওপর পড়ে মুখশ্রী নরম করে তুলছে। হাতে ধোয়া ওঠা চায়ের কাপ এখন ঠান্ডা, এক চুমুকও দেয়নি সে।
তাকিয়ে আছে সম্মুখে, আধারের মাঝখানে, যেখানে দেখার কিচ্ছু নেই, তবে তাকানোর বিরতি নেই। চোখের পাতায় ভেসে ওঠে মায়ার কোমল মুখটা। দারুণ শান্ত চেহারার মেয়েটা ভারী দুষ্ট আর চঞ্চল ছিল। মনে আছে সেই সব দিনগুলির স্মৃতি, মনে আছে কত শত মুহূর্তের অলিগলি। এখন এই মুহূর্তে যদি মেয়েটার সামনে থাকতো, তবে আসিফের চুলগুলি সিথি কেটে দিত, কোলের ওপর মাথাটা টেনে বলতো, তুমি ঘুমো, আমি আছি। কত সহজ ছিল সেই সব দিন, তারপর কিভাবে জটিল হয়ে গেল। ভাবতে ভাবতে ভাবনায় চলে আসে নিরুপমার মুখ। কঠিন হয়ে ওঠে আসিফের মুখভঙ্গি, ঘন নিঃশ্বাসে যেন রাগ ঝরে পড়ে। আজকাল ওকে সহ্য করা কঠিন হয়ে পড়ছে। আসিফ নিজেও টের পায়। অনেক সময় নিরুপমার দোষ না থাকলেও আসিফের চোখে দোষ হয়ে দাঁড়ায়। আসলে যাকে ভালো লাগে না, তার কোনো কিছুই ভালো লাগে না, এই তো স্বাভাবিক কথা। কিন্তু এভাবে কাটবে কতদিন? অফিসের কলিগদের কি সুন্দর সাংসারিক জীবন, বন্ধুদের চমৎকার লাইফ পার্টনার। গত পরশু সবাই মিলে কক্সবাজার গেল। আসিফকে ধরেছিল চেপে। নিরুপমার খুব জ্বর, বাহানায় কেটে পড়েছে। এই করে করে জীবনটা কেটে যাবে দুজনার। আসিফ মেনে নিতে পারে না ঠিকঠাক। কিছু একটা করতে হবে, হবেই। হয় আসিফের মুক্তি, আর নইলে নিরুপমার। সিদ্ধান্তটা যেন হাতের মুঠায়, তবু ধরতে একটু দ্বিধাবোধ হচ্ছে। যেন এক টুকরো কাজ ধরলেই রক্তপাত। মঙ্গলবার, বর্ষার 20 দিন চলছে। সকাল থেকে অবিরাম ভাবে টিপটিপ বৃষ্টি পড়ছে। আবহাওয়া বেশ শীতল। এমন আবহাওয়ায় বিছানার ওম ছেড়ে উঠতে ইচ্ছে করে না। তবু নিরুপমা উঠল। পুরো বারান্দা ভিজে আছে। নিরুপমা পা রাখতে ওর পুরো শরীরে একটা শীতল শিহরণ বয়ে গেল। মুরব্বীরা বলে, যার সকালটা ভালোভাবে শুরু হয়, তার পুরো দিনটা নাকি ভালো যায়। নিরুপমা আজ নিশ্চিত ওর পুরো দিনটা সুন্দর কাটবে। এত চমৎকার সকাল ও ওর জীবনে খুব কম দেখেছে। আপন মনে গুনগুনিয়ে উঠল তাই। তোমায় দিলাম সবটা, আমার এই নিঃস্ব বুকটা। যা ছিল, যা আছে, যা কিছু নেই, তোমায় দিলাম সবটা। এমন মন কেমনের দিনে খিচুড়ি ছাড়া জমে না। নিরুপমা তাই রান্নাঘরে ঢুকে নিজের জন্য ঝটপট রেঁধে নেয় নরম পাতলা খিচুড়ি। রেসিপিটা খুব সহজ। চাল, ডাল, সঙ্গে হাতের কাছে থাকা সবজি দিয়ে মাখিয়ে বসিয়ে দেওয়া। সঙ্গে থাকবে পেঁয়াজ, নুন, হলদে মরিচ, সামান্য শুকনো ঝাল আর কাঁচা ঝাল। শেষে গোটা ফোড়ন, রসুন পেঁয়াজের বাগার। চাইলে ভেতরে মাংস ছোট টুকরো করে দেওয়া যেতে পারে। স্বাদ যা হয় না, অসাধারণ। নিরুপমা এক প্লেট নিয়ে বারান্দায় গিয়ে বসলো। এখন বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা। সে আকাশের দিকে দীর্ঘক্ষণ চাইলে মন কেমন কেমন করে। খাওয়া দাওয়া শেষে কখন যে ঘুমিয়ে পড়েও নিজেও টের পায় না। ঘুম ভাঙে খুব বেলা করে। বার কয়েক বেল পড়ছে। নিরুপমা প্রথমে বুঝতে পারে না, পরে বুঝতে পেরে তড়িঘড়ি উঠে বসে। দেয়াল ঘড়িটায় এক পলক সময় দেখে নিল। 2টা 7। এতক্ষণ ঘুমিয়েছে। নিরুপমা উঠে দ্রুত গতিতে দরজা খুলে দিল। শম্পা ব্রকুসকে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, ছিলে কোথায়? কতবার বেল দিলাম। ভেতরে ঢুকতে ঢুকতে কথাগুলো ছুড়ে দিল সে। নিরুপমা মাথা নিচু করে অল্প একটু হাসে। লজ্জা পেয়েছে। ঘুমিয়েছিলাম। বলো কি, মাত্র উঠলে নাকি? সকালে উঠেছিলাম, এরপর খেয়ে দিয়ে আবার ঘুম। শম্পা নির্বার হয়ে বলল, তাই বলো, আসলে ওয়েদারই এমন। এমন ওয়েদারে কোথাও বেরোতে ইচ্ছে করে না। তুমি বসো না। লাঞ্চ হয়েছে? চা খাবে? একদম না, হাতে সময় নেই। তুমি একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নেবে, আমাদের বেরোতে হবে। নিরুপমা বিস্মিত গলায় বলল, আমাদের? কোথায়? ফাউন্ডেশনে। একটা প্রোগ্রাম আছে আজ। কিসের? এই ফাউন্ডেশন আরো অনেকগুলো শাখা আছে, দেশে দেশের বাইরে। আর এটার মূল শাখা ইউএসএ তে। সেখান থেকে স্টাফ আসবে ভিজিট করতে, তাই ছোটখাটো একটা প্রোগ্রাম রাখা হয়েছে। আচ্ছা, বেরোবে কখন? গোসল করতাম। হ্যাঁ শিওর, তুমি টাইম নাও, তবে একটু জলদি। হ্যাঁ, আমি তোমার অপেক্ষায় থাকছি। শম্পা বেরিয়ে যেতেই নিরুপমা আরেকবার দেয়াল ঘড়িটার দিকে তাকালো।
ওর কেন যেন বুকের ভেতরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। এই তো সব ঠিক আছে, তবু এমন লাগছে কেন? নিরুপমা ঠাওর করতে পারে না, চুপচাপ চলে যায় গোসল করতে। নিরুপমা এবং শম্পা একসঙ্গে রওনা দিয়েছে সংস্থার হেড অফিসের প্রোগ্রামে যোগ দিতে। গলি গুজি পেরিয়ে দুজন যখন কর্পোরেট বিল্ডিংটার সামনে এসে পৌঁছায়, তখন ভিতরে একটা সাজ রব, লাল সাদা বেলুন, ফুলে সাজানো মঞ্চ, গায়ে ঝিকমিকে অফিস ইউনিফর্ম পরা কর্মীরা আর চোখে মুখে উৎসাহের ছাপ। আজ সংস্থার এক বিশেষ দিন। ইউএসএ হেড অফিস থেকে কয়েকজন হায়ার অথরিটি এসেছেন বাংলাদেশ শাখার কার্যক্রম দেখতে, উৎসাহ দিতে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে একটা সাংস্কৃতিক প্রোগ্রামের, যার নাম রঙে রাঙানো জীবন। অডিটোরিয়ামে ঢুকেই নিরুপমার চোখ আটকে গেল মঞ্চটার দিকে। সুন্দর কাঠের মঞ্চ, ঝুলন্ত লাইট, সামনের সারিতে বসে থাকা বিদেশি অতিথিরা, আর পেছনে সারি সারি কর্মীরা। পাশে থাকা শম্পার হাতটা নিরুপমা শক্ত করে চেপে ধরতেই শম্পা আশ্বস্ত সুরে বলল, ভয় পাচ্ছ কেন? তোমাকে খেয়ে ফেলবে নাকি? এর আগে এত লোক একসাথে কখনো দেখিনি। নিরুপমা বিব্রত গলায় বলে। শম্পার হাত ছেড়ে দিতেই শম্পা মৃদু হাসল, ফিসফিস করে শুধালো, তবে দেখে নাও, এখন থেকে এরকম কত প্রোগ্রামে অংশগ্রহণ করা লাগবে। অংশগ্রহণ? নিরুপমা ব্রো কুঁচকালো খানিক। আমি এখানে উপস্থিত হতে এসেছি, আর কিছু না। শম্পা হেসে বলল, ঠিক আছে বাবা, আমি অন্য কিছু বলছিও না, এবার কেঁপো না তো। দেখো না কত সুন্দর কাটবে সময়টা। প্রোগ্রাম শুরু হলো। মঞ্চে একে একে উঠে এলেন হেড অফ ইনিশিয়েটিভ, মোটিভেশনাল স্পিকাররা। কেউ বললেন নারীর ক্ষমতায়ন নিয়ে, কেউ বললেন মানসিক স্বাস্থ্য নিয়ে, আবার কেউ বললেন ব্যক্তিত্বের বিকাশ নিয়ে। এরপর সাংস্কৃতিক পরিবেশনা শুরু হলো। একজন সুন্দর করে রবীন্দ্র নৃত্য পরিবেশন করলো, কেউ গাইল লালন, কেউ মঞ্চে এক টুকরো নাটক তুলে ধরলো। অডিটোরিয়ামে উপস্থিত সকলের উত্তেজনা চরমে, সকলের মাঝে হাসি খুশি ভাব। নিরুপমা এর ব্যতিক্রম নেই। যখন একজন বিদেশি নারী ইংরেজিতে বললেন, এ ওম্যান ইজ নট জাস্ট এ বডি রেপড ইন সাইলেন্স, শি ইজ এ স্টর্ম রেপড ইন গ্রেস, হোয়েন শি রাইজেস ইভেন ফেয়ার লার্নস টু ট্রেম্বল। নিরুপমার মনে হচ্ছিল ওর হৃৎপিণ্ড ছলকে বেরিয়ে আসবে এবার। এত শিহরণ, এত অনুভূতি, গায়ে কাটা ভাব ওর আগে হয়নি। সত্যি তো, একজন নারী শুধু নীরবতায় মোড়ানো একটি শরীর নয়, সে সৌন্দর্যে মোড়ানো এক তাণ্ডব। যখন সে উঠে দাঁড়ায়, তখন ভয় পর্যন্ত কাঁপতে শেখে। সেই সঙ্গে নৃত্য, সঙ্গীত, অভিনয়, কবিতা আবৃত্তি, একের পর এক সব তাকে উৎফুল্ল করে তুলছিল। ঠিক সেই সময় শম্পার একটি কথা ওর সব উত্তেজনা সরিয়ে একরাশ চাপা আতঙ্ক ছড়িয়ে দিল হৃদয় বাড়ির গলি গুপচিতে। শম্পা হঠাৎ করে বলল, নিরু, এবার কিন্তু তোমার পালা। আমার পালা? নিরুপমা বিস্মিত কণ্ঠে বলল, আমার পালা মানে? এবার তোমার নাম ডাকবে। তোমার নাম আমি তোমাকে না জানিয়ে এখানে দিয়েছি। আমি জানি তুমি চমৎকার গান করো। এখানে যারা গাইলো তাদের সবার ঊর্ধ্বে। এত সুন্দর অনুষ্ঠানে এত সুন্দর গলা যার, সে চুপটি করে বসে থাকবে? তা হবে না। নিরুপমার মনে হলো সে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। শম্পা পাগল হয়ে গেছে, নইলে কি বলে এই মেয়ে? এতগুলো মানুষের মাঝখানে সে স্টেজে উঠে গান গাইবে? এও কি সম্ভব? নিরুপমা বিস্ফোরিত চোখে শম্পাকে কিছু বলতে নিবে, তন্মধ্যে তার নাম ঘোষণা হলো। নিরুপমা একবার স্টেজের দিকে, আরেকবার শম্পার দিকে তাকাচ্ছে। শম্পা চোখে মুখে করুণ মিনতি, ফিসফিস করে অনুরোধ করছে। নিরুপমা কি করবে বুঝে উঠতে পারে না। মাইকে দুইবার তার নাম অ্যানাউন্স করা হয়েছে। তৃতীয়বার করার আগে শম্পা নিরুপমার একটা হাত টেনে উঁচু করে ধরল। সাথে সাথে আলো এসে পড়ল নিরুপমার চোখে মুখে। নিরুপমা চোখ বন্ধ করে নিল। হোস্ট ডাকছে, উৎসাহী জনতার চিৎকার। নিরুপমা যন্ত্রের মতো এগিয়ে গেল স্টেজের দিকে। বুকের মধ্যে ঢাক বাজছে যেন, সামনে তাকাতে সাহস পাচ্ছে না।
চারদিকের আলো এসে ওকে হাইলাইট করছে। হঠাৎ করে আশেপাশের সব শব্দ, সব কোলাহল, হুল্লোড় কমে গিয়ে দুই কানে এসে ঠেকল শুধুই পিনপতন নীরবতা। পিটপিট করে কাঁপতে থাকা চোখ জোড়া বন্ধ করে নিল ধুধু অন্ধকার। তার মাঝে হঠাৎ যেন একটা চেনা কণ্ঠস্বর কানে বেজে ওঠে। আপনি খুব সুন্দর গান করেন কিন্তু। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল তার। চোখ খুলল না। হাতের মাইকটা টেনে ঠোঁটের কাছে নিয়ে মৃদু মধুর সুরে টান ধরল। তারপর চারপাশ নিঃশব্দ হয়ে গেল। কারো মোবাইল বেজে উঠল না, কেউ ফিসফিস করলো না। শুধু ওর গলা স্বচ্ছ, কাপা কাপা, অথচ অদ্ভুত এক দৃঢ়তায় পূর্ণ। গান শেষ হতেই হল যেন বিস্ফোরণ। হাততালির শব্দে অডিটোরিয়াম ভরে উঠল। বিদেশি অতিথিরাও উঠে দাঁড়িয়ে হাততালি দিল। নিরুপমা কাপা হাতে মাইক নামালো। চোখের কোণে জল, সেই সঙ্গে ছড়িয়ে পড়ছে অবিশ্বাস। সে এতগুলো মানুষের সামনে গান গাইতে পারল শেষমেশ। ঠোঁটে এক টুকরো শান্ত হাসি নিয়ে নিরুপমা মঞ্চ থেকে নেমে আসতেই শম্পা জড়িয়ে ধরল ওকে। আমি জানতাম তুমি পারবে। নিরুপমা ধীরে বলল, আজকে মনে হলো আমি ভয় পেয়ে যা যা হারিয়েছি তার থেকে অনেক কিছু পেতেও পারি, শুধু একবার সাহস করলে। শম্পা অশ্রুসিক্ত চোখে চেয়ে রইল। একজন নারী হয়ে আরেকজন নারীর খুশির মুহূর্তে নিজেও খুশি হয়ে ওঠা সহজ নয়। আলো, হাততালি আর নিরুপমার মুখের হাসি মিলেমিশে তৈরি হলো সেই দিনের সবচেয়ে আলো ঝলমলে মুহূর্তটা। দারোয়ান জসিম মিয়া বোথা মুখে যন্ত্রের মতো আরেকবার উচ্চারণ করলো কথাটা। আমি জানি না। আসিফ ব্রুকুসকে তার দিকে যন্ত্রণা নিয়ে তাকিয়ে আছে। আসিফ অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়েছে বিকাল 5টার দিকে। এখন বাজছে 7টা। এই 2 ঘন্টা সে বসে রয়েছে বাড়ির গ্যারেজে। নিরুপমা নেই, চাবিও নেই তার কাছে। ফোনে ফোন দিতে সেটাও বন্ধ বলছে। অগত্যা নিরুপমার জন্য অপেক্ষা করা ছাড়া আসিফের আর কিছু করার নেই। কিন্তু নিরুপমা একলা কোথায় গেছে, তাও এতটা সময় ধরে? আসিফ কিছুতেই ভেবে উত্তর বের করতে পারল না। দারোয়ান বেটাকে বারবার চেপে ধরো, লাভ হলো না। তার এক উত্তর, সে জানে না। কে কোথায় যায় সেসব জানা কি তার কর্ম নাকি? আসিফ বিরক্তি এবং রাগে মিলেমিশে ফটকা মাছের মতো ফুলতে লাগলো। হাত ঘড়িটার দিকে অস্থির চিত্তে বারবার তাকালো। ঠিক তখনই গেট খুলে ভেতরে প্রবেশ করে শম্পা এবং নিরুপমা একসঙ্গে। দুজনের মুখ হাসি হাসি। শম্পার হাতে বেশ কয়েকটি শপিং ব্যাগ, নিরুপমার হাতে 2টি। এত সুন্দর গান গেয়ে শোনানোর জন্য তাকে সংস্থা থেকে খুব সুন্দর একটি গিফট দেওয়া হয়েছে। এছাড়া শম্পাও তাকে শপিং মল থেকে পছন্দের একটি শাড়ি কিনে দিয়েছে। আজ রাতের ডিনারটাও শম্পা আয়োজন করছে নিজের ঘরে। নিরুপমার ফ্রেশ হয়ে সেখানে যাওয়ার কথা, কিন্তু অকস্মাৎ গেটের মুখোমুখি আসিফকে বসে থাকতে দেখে তার যেন পিলে চমকে উঠল। সব রং ফ্যাকাশ হয়ে গেল। শম্পার মুখও থমথমে। আসিফ ওদের দিকে এগিয়ে এসে শম্পাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিরুপমাকে বলল, কোথায় ছিলে? ফোন তো নিয়ে যায় মানুষ। নিরুপমা চমকালো বেশ। শান্ত ধীরস্বর। আসিফ তো এরকম না, বরং এই মুহূর্তে রাগারাগি করে সবকিছু মাথায় তোলা তার ধাত। নিরুপমা আমতা আমতা স্বরে কিছু একটা বলবে। তন্মধ্যে শম্পা উত্তরটা দিয়ে দিল, ওকে নিয়ে একটু শপিং এ গেছিলাম আমি। আসিফ শম্পার দিকে তাকিয়ে অল্প হেসে মাথা উপর নিচ করলো। নিরুপমার হাত থেকে শপিং এর ব্যাগগুলো নিজের হাতে নিতে নিতে বলল, 2 ঘন্টা হবে এখানে বসে আছে নিরু, চাবিও রেখে যাওনি। বোধহয় ভাবইনি আমি আসবো, তাই না? আচ্ছা চলো এবার। শম্পার দিকে এক নজর দ্বিধাদ্বন্দ্ব দৃষ্টিতে তাকিয়ে নিরুপমা আসিফের সঙ্গে উপরে উঠে গেল। আসিফের এহেন পরিবর্তন শম্পার নজর এড়ালো না। ওর চিন্তা হচ্ছে একটু। মেয়েটা মাত্র একটু সেরে উঠছিল, আবার না ওকে ডিপ্রেশনে ডুবিয়ে দেয়। রাতে খাবেন? নিরুপমার প্রশ্নে ভীষণ অবাক হয়ে তাকালো আসিফ। বাড়িতে খাবো না তো কই খাবো? কই খায় মানুষ? নিরুপমা ইতস্তত বোধ করলো। না মানে? বাড়িতেই খাবো।
যাও রান্না বসাও। সরকার যা পারবে রাঁধো, আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে। নিরুপমা বিস্ময় বোধ করছে, সে কিছুতেই ভেবে পাচ্ছে না আসিফ হঠাৎ করে এত শান্ত আচরণ কিভাবে করে, কেনই বা করছে। সে ভেবেছিল বাড়িওয়ালার স্ত্রীর সামনে মুখোশ পরে আছে, কিন্তু ঘরের ভেতরও সে মুখোশ পরে থাকবে। নিরুপমা দ্বিধাদ্বন্দ্ব মন নিয়ে রাতের রান্না চড়ালো। কি মনে করে রান্নাঘরের পাশের বারান্দার দরজাটা টেনে আটকে দিল। গায়ে একটা কাটা কাটা অনুভূতি হচ্ছে অযথাই, বুক ধরফর করছে। নিরুপমা বুঝতে পারছে না আসিফের এই পরিবর্তনে তার খুশি হওয়া উচিত কিনা। বেশ আয়েশ করে আসিফ রাতের খাওয়া সারল। আচারের বয়াম থেকে আরেকটু আচার তুলে নিতে নিতে বলল একবার, রান্না ভালো হয়েছে নিরু। নিরুপমা প্রত্যুত্তরে হাসতে গিয়েও পারল না, ঠিকঠাক খেতেও পারল না কিছু। অন্য সময় খাওয়া শেষে বিছানায় গিয়েও কত চিৎকার চেঁচামেচি, আজ কিছু নেই। বরং আসিফ তারা কণ্ঠে বলল, কাজ শেষ হলে ঘরে আসো নিরু, আজ একটা ছবি দেখব। তোমার কি মুভি পছন্দ, হরর নাকি রোমান্টিক? মেয়ের আবার দুইজনরা বাদে বাদ বাকি কমই দেখে। হা হা হা। মুভি দেখতে দেখতে একসময় আসিফ নিরুপমাকে কাছে টেনে নিল। নিরুপমা প্রস্তুত ছিল না। আসিফ হঠাৎ করে তার ঘাড়ে মুখ গুজে দিল। নিরুপমার শরীর শিরশির করে উঠল। অন্য দিনের চাইতে আজ বেশ সময় নিয়ে ধীরস্থির ভাবে আসিফ আদর করলো নিরুকে। নিরুর তবুও ভালো লাগলো না, কোথাও একটা গরমিল আছে, কিন্তু কি নিরুপমা ধরতে পারছে না। পুরোটা সময় যন্ত্রের মতো হয়ে রইল শুধু। আসিফ বস বস করে নাক টেনে আরাম করে ঘুমলো। ঘুম হলো না নিরুপমার। মধ্যরাতে বেশ অনেক সময় নিয়ে গোসল সারল। আসিফ যতবার ওর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে ততবারই নিরুপমা বিনা গোসলে আর বিছানায় যায়নি। তবে এবারের ব্যাপার ভিন্ন। শুধু যেন পবিত্র হওয়ার জন্যই গোসল করা না, বরং শরীর থেকে কিছু একটা ধুয়ে মুছে দিতে চাইছে। কি? আসিফের স্পর্শ। নিরুপমা আয়নার দিকে নিজের পাথরের মতো মুখখানা দেখে কেঁপে উঠল। কি চলছে তার মনের গোপনে, নিজের কাছে নিজে অস্পষ্ট আজ। তারপর রাত করে কড়া লিকারের এক কাপ চাও খেলো। বারান্দায় গিয়ে হাঁটলো কতক্ষণ। আসিফকে একবার পরখ করে নিয়ে পেছনের বারান্দায় দাঁড়ালো। চিলেকোঠা পুরোপুরি অন্ধকার, কোথাও এক চিলতে আলো জ্বলে নেই। সবাই নিশ্চয়ই বেঘুরে ঘুমোচ্ছে। ওখান থেকে ঘুরে এসে বিছানায় অনেকক্ষণ ঠায় বসে রইল, চোখ দুটো নির্নিমেষ তাকিয়ে রইল আসিফের মুখপানে। রাজপুত্রের মতো দেখতে মানুষটা ঘুমিয়ে থাকলে কত শান্ত শীতল লাগে, আর জেগে উঠলে রামায়ণ। কিন্তু আজ যা আচরণ করলো তার কোথাও পূর্বের আসিফের ছোঁয়া নেই। এ যেন একেবারে অন্য এক আসিফ। নিরুপমার কি এক অস্বস্তি হচ্ছিল মিলনের সময়। স্পর্শগুলো আজ আরো অচেনা লাগছিল। ঘুম এলো ভোরের দিকে, একেবারে ভেঙে চুরে আসা ঘুম যাকে বলে। মাথায় সূক্ষ্ম ব্যথা হলো একটু। নিরুপমা তবু শুলো না। এখন ঘুমালে আর সকালে উঠতে পারবে না। আসিফের নিশ্চয়ই অফিস আছে। সময় মতো খাবার না পেলে চিৎকার চেঁচামেচি করে একটা বিচ্ছিরি অবস্থা করবে। নিরুপমা ঘুম চোখে আরেক কাপ চা বানিয়ে খেলো তাই। আসিফ উঠলো সকাল সকাল, 7টারও আগে। নিরুপমা রান্নাঘরে রুটি বেলছিল। আসিফ উকি দিয়ে প্রশ্ন করলো, সারা রাত ঘুমাওনি কেন? নিরুপমা চমকে উঠল। একথা আসিফের উপস্থিতি টের পায়নি। উপরন্তু এই ধরনের প্রশ্ন শুনে সে ঘুমায়নি আসিফ কি করে জানলো? হয়নি। আমতা আমতা স্বরে উত্তরটা দিয়েই দৃষ্টি ফিরিয়ে নিল সে, যেন আসিফের চোখে চোখ রেখে কথা বলতে চাও অন্যায়ের কিছু। আসিফ এগিয়ে এসে নিরুপমার চলন্ত হাত জোড়া চেপে ধরে বলল, আজ নাস্তা বানাতে হবে না, আমি নিচে যাচ্ছি। হোটেল থেকে নাস্তা নিয়ে আসবো। তুমি কি খাবে, পরোটা না রুটি? নিরুপমার মনে হলো তার সঙ্গে যা হচ্ছে তার পুরোটাই স্বপ্ন। এগুলো সত্যি নয়, সত্যি হতেই পারে না। এ আসিফ নয়, আসিফের মতো দেখতে কেউ। কে? ভুটুত? নিরুপমা জবাব তো দিলই না, বরং আতঙ্কে নীল হয়ে গেল। আসিফ বলল, কি হলো, কি খাবে বললে না? আচ্ছা, তেল ছাড়া পরোটা আনছি। আজ তোমার কোনো কাজ করতে হবে না। সারা রাত ঘুমাওনি,
এখন নিশ্চয়ই ঘুম পাচ্ছে। নাস্তা করে সোজা বিছানায়, মনে থাকে যেন। এরপর হেলতে দুলতে এমন ভাবে আসিফ বাথরুমের দিকে রওনা হলো যেন রোজকার মতো একটা স্বাভাবিক সকাল। অথচ পেছন ঘুরে তাকালে দেখতে পেত নিরুপমা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আসিফ অফিসে চলে গেলে নিরুপমা লম্বা করে একটা নিঃশ্বাস ছেড়ে বারান্দায় গিয়ে বসলো। এতক্ষণ মনে হচ্ছিল একটা ঘোরের ভেতর আছে সে, এখন একটু আরাম বোধ হচ্ছে। কিন্তু মাথার চিন্তারা কমছে না কিছুতেই। আসিফের আকাশ পাতাল পরিবর্তন নিরুপমার জীবনে স্বস্তি নয়, বরং নতুন করে অশান্তি ফিরিয়ে এনেছে। নিরুপমা কি করবে, কাকে বলবে, ঠিক বুঝে উঠতে পারছে না। দেয়ালে হেলান দিয়ে বসে সিগারেট টানছে ময়ূক। তার মুখোমুখি বসে দীপ্ত একটা কবিতার বইয়ের পাতা উল্টাচ্ছে। চিলেকোঠার এই 3 রুমে ওদের 5 জনের বসবাস। এক রুমে তুষার, শাহিন, রাতুল, আরেক রুমে দীপ্ত এবং ময়ূক। ছোট রুমটায় ওরা খাবার ঘর বানিয়েছে। 5 জনই ভার্সিটির স্টুডেন্ট, তবে কেউ একই ব্যাচের না। কেউ সিনিয়র, কেউ জুনিয়র, তবে সবার সঙ্গে সবার আচরণ বন্ধু সুলভ। বিকেলের নরম রোদ জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছে। তার উজ্জ্বল আলোয় টেবিলের ওপর থাকা বই খাতাগুলি ঝিকমিক করে ওঠে। হঠাৎ করে দীপ্তর চোখে লাগলো। কৌতূহলী হয়ে টেবিলের ওপর থেকে কাগজের পাতাগুলি টান দিয়ে নিজের দিকে টেনে নেয় সে। চোখ বোলাতেই ঠোঁটের কোণে ছড়িয়ে পড়ে হাসি, আংশিক দুষ্টুমির। অন্তরিক্ষ হাসে যখন তোমাকে দেখি। প্রায় সুর করে লাইনটা উচ্চারণ করতেই ময়ূকের অন্যমনস্ক ভাব কেটে গেল। সে শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে দীপ্তর হাতে ধরে রাখা কাগজের পানে চাইল। গম্ভীর স্বরে বলল, রেখে দে দীপ্ত। দীপ্ত যেন শুনলই না। পূর্বের ন্যায় পুনরায় সুর করে আরেকটি লাইন আবৃত্তি করা শুরু করলো। চোখ দুটো যেন নীরব কবিতা, যার প্রতিটি চাহনি একটি অগোছালো ভালোবাসার পঙ্খোক্তি। ময়ূক উঠে এসে দীপ্তর কাছ থেকে প্রায় কেড়ে কাগজের পাতাগুলি নিয়ে নিল। তারপর ছিঁড়ে কুচি কুচি করে উড়িয়ে দিল জানালা দিয়ে বাইরে। দীপ্ত উচ্চ শব্দে হেসে উঠল। ময়ূকের রাগে শরীরের পিত্তি জ্বলে যাচ্ছে। ছেলেটা এত অসভ্য। দীপ্ত খুব কষ্টে নিজেকে সামলালো। হাসি আটকে বলল, এতদিন আমায় নিয়ে ট্রল করছিস, আমি নাকি কবি বনে গেছি। আমার দোস্ত রবীন্দ্রনাথ ঠাকুর, তা এখন তুই কার দোস্ত হলি? কাজী নজরুল নাকি জীবনানন্দ? ফাইজলামি করলে লাথি খাবি। আচ্ছা, ফাইজলামি করলাম না, সিরিয়াস এবার। সত্যি করে বল, এসব কাকে নিয়ে লিখেছিস? ওই মেয়েটা? ময়ূক জবাব না দিয়ে নিজের জায়গায় গিয়ে বসলো। নিভিয়ে রাখা সিগারেটটা তুলে পুনরায় জ্বালানোর চেষ্টা করতে লাগলো। দীপ্ত বলল, কথা এড়িয়ে গেলে ফুরিয়ে যায় না। তুই যে প্রেমে পড়েছিস তা কি জানিস? ময়ূক এবারও নিরুত্তর। ভয়ানক প্রেমে পড়েছিস। যে ছেলে দুশ্মন এসব কাব্য রচনা, সে ছেলে কিনা আরেক মেয়েকে নিয়ে কবিতা লিখছে, ভাবা যায়? তুই বল। ময়ূক বিরক্তির সুরে বলল, আহ, কি বারবার ওকে টানছিস? এমনি লিখতে ইচ্ছে করলো তাই লিখলাম। তুই না বলতিস কবিতা, গল্প, উপন্যাস এসব পড়া উচিত। এসবের ভেতর আত্মার শান্তি খুঁজে পাওয়া যায়, তাই খুঁজতে চেষ্টা করলাম। খুঁজতে খুঁজতে নৌকা কোথায় গিয়ে ভিড়ল। ময়ূক এমন ভাবে তাকালো যেন এক্ষুনি হাতের কাছে পানি পেলে দীপ্তকে ও কাঁচা চিবিয়ে গিলে ফেলতো। দীপ্ত ঠোঁটের হাসি দীর্ঘ করলো। উঠে এসে ময়ূকের পাশে বসলো। হাতে সিগারেটটা টেনে নিজে 2 টান দিয়ে ধোয়া ছাড়লো বেশ কায়দা করে। বলল, আমাদের মানব বৈশিষ্ট্য ভীষণ অদ্ভুত জানিস। আমরা যাকে ভালোবাসি তার ব্যাপারে মুখ ফুটে কিচ্ছু বলতে চাই না, অথচ সমগ্র শরীর দিয়ে বুঝিয়ে দিই। এই যে তোর চোখ, তার কথা শুনতেই কেমন জ্বলে উঠলো ধক করে। তাতেই পরিষ্কার বোঝা গেল তুই কতটা ভয়াবহ প্রেমে পড়েছিস। কিন্তু এর ভবিষ্যৎ কি ময়ূক? ময়ূকের সবটুকু রাগ পড়ে গেল। উদাসীন মন আরো বেখেয়ালি হলো। কিছু বলবে বলবে করেও বলল না। নীরবে এক টুকরো দীর্ঘশ্বাস ছেড়ে দিল বাতাসে। দীপ্ত শুধালো, বুক পোড়া যন্ত্রণা কি জানিস? বিনা উত্তরে ময়ূক ওর দিকে মুখ তুলে চাইল।
দীপ্ত পিঠে দুটো বড় বড় থাবা দিয়ে বলে উঠল, যদি না জানিস তবে জেনে নিস, ভালোবাসলে বুক পোড়া যন্ত্রণা সইতে হবেই, কোনো মিস নেই, তাতে তুই তাকে পাস আর না পাস। ময়ূক একটুক্ষণ সময় নিল, যেন কি বলতে চায় গুছিয়ে নিল নিজের ভেতর। অতঃপর নীরবতা ভেঙে বলে উঠল সে, আমি কোনো স্বার্থ ছাড়া ওই মেয়েটাকে ভালোবাসি। বিশ্বাস কর, ও আমার না হোক, আমার কোনো আফসোস নেই। আমি শুধু চাই এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর ব্যাপার আছে, তার সবকিছু সে দেখুক। তুই কি তার হাতটা ধরবি? না, তবে কখনো ছাড়বো না। তার সুসময়ে আমি তার পাশে থাকবো না, তবে দুঃসময়ে আমি তাকে ফেলে কোথাও যাব না। দীপ্তা আর কিছু বলল না। ময়ূখের দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল, যার অর্থ কিছু কিছু ভালোবাসার সংখ্যা কত অদ্ভুত। সারা রাত ঘুম হয়নি নিরুপমার। আসিফ অফিস চলে যাওয়ার পরেও অনেকক্ষণ জেগে বসে রইল সে। ভেবে ভেবে একসময় ক্লান্ত হয়ে শুয়ে পড়ল বিছানায় এবং নিজের অজান্তে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সেই ঘুম ভাঙল বিকেলে, যখন পশ্চিম আকাশে হালকা লালচে আভা ফুটতে শুরু করেছে। নিরুপমা ঘুম থেকে উঠে হকচকিয়ে গেল। কিচ্ছু রান্না করা হয়নি। মানুষটা ফিরেই নিশ্চয় খেতে চাইবে, না পেলে হাউকাউ, চিৎকার চেঁচামেচি, গালমন্দ। নিরুপমা পটু হাতে কাজ করতে শুরু করলো। একদিকে রাতের রান্না, অপরদিকে পুরো ঘরবাড়ি পরিষ্কার। এক ফাঁকে পেছনের বারান্দাও গেল। এখানে প্রায় 20 রকমের ফুল গাছ রয়েছে। বিয়ের সময় নিরুপমা বেশ কিছু টাকা পেয়েছিল, সেসব দিয়ে কেনা। আসিফ মুখ বাঁকিয়ে বলেছিল, প্রথম প্রথম মানুষ ভাত খাইতে ভাত পায় না, আর বেহুদা জায়গায় কত টাকা নষ্ট। একজোড়া ময়না পাখিও আছে এক কোণে। নিরুপমা গাছে পানি দিল, পাখিদের খাবার দিল, তারপর বেরিয়ে আসতে নিবে, ঠিক তখনই চোখ গেল পাশের বিল্ডিং এ। ময়ূখ দাঁড়িয়ে আছে হেলান দিয়ে, দুহাত কোলের ওপর ভাঁজ করে রাখা, আর চোখের নির্নিমেষ দৃষ্টি নিরুপমার উপর নিবদ্ধ। নিরুপমার পুরো শরীর ঝনঝন করে উঠল। কোনো কারণ নেই, তবু এক ধরনের ঝিমঝিম ভাব ও টের পেল নিজের ভেতর, সেই সঙ্গে অস্থিরতা। নিরুপমা দ্রুততার সঙ্গে বারান্দা থেকে বেরিয়ে গেট টেনে লাগিয়ে দিল। ময়ূকের ঠোঁটের কোণে এক চিলতে নরম হাসি। ও যেন জানতো নিরুপমা এভাবে ওকে এড়িয়ে যাবে। সন্ধ্যের সাথে সাথে নিরুপমার অস্থিরতা বেশ বেড়ে যেতে লাগলো। বারবার দেয়াল ঘড়িটায় সময় দেখে নিচ্ছিল, যে কোনো মুহূর্তে আসিফ চলে আসবে। এসেই নিশ্চয়ই এটা কই, ওটা কই, এটা এভাবে কেন, ওটা ওভাবে কেন, চিৎকার করে মাথায় তুলবে পুরো বাড়ি। নিরুপমা বারবার সবকিছু চেক করছিল, ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবই ঠিক আছে, তবু আসিফ এসে হাত দিলে কেন যেন কিছু ঠিক জায়গায় থাকে না। নিরুপমা ছোট করে একটা নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই বেল বেজে ওঠে। নিরুপমা ট্রেনের গতিতে ছুটে গিয়ে দরজা খুলে দিতেই আসিফ ব্রুকুসকে তাকালো। দরজা ধরে দাঁড়িয়েছিলে নাকি? বেল দেওয়ার সাথে সাথে খুললে যে। নিরুপমা কিছু বলল না, সরে জায়গা করে দিল। আসিফ ভেতরে ঢুকে শান্ত ভঙ্গিতে জুতো খুলল, মোজো খুলল, গলার টাই ঢিলে করে সোফায় গা ছড়িয়ে দিল। তার কপাল মসৃণ, চোখে নম্রতা, ঠোঁটে হাসি। বিয়েতে তোমার মেজো খালামণি একটা শাড়ি দিয়েছিল না? ওই যে কি রং যেন? হ্যাঁ, কাঁঠাল পাতা রং, তবে একটু হালকা শেডের ভেতর। ওটা আছে না? নিরুপমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ওটা বের করে পরো, আর ওর সঙ্গে সাদা ব্লাউজ পরবে নিরু, কালোর চেয়ে সাদাই বেশি মানাবে। নিরুপমা অবাক হলো। বিয়ের পরে অনেক আত্মীয় স্বজনের বাসায় স্বামী নিয়ে দাওয়াত পেয়েছিল নিরুপমা। মেজো খালামণির বাসাতে যাওয়ার পর সে আসিফকে স্যুটের কাপড় আর নিরুপমাকে শাড়িটা দিয়েছিল। বাড়ি ফিরে আসিফ মুখ বিচ্ছিরি রকমের করে বলেছিল, এটা একটা শাড়ি হলো? কি খ্যাত কালার, কি খ্যাত চুজ, এমনিই তো কালো, তার উপর এই কালার পরলে পুরাই সোনায় সোহাগা লাগবে। আর আজ সেই শাড়ি বের করে পরতে বলছে। নিরুপমা চুপচাপ আসিফের কথা মতো শাড়ি বের করে পরলো, সাদা ব্লাউজ দিয়ে। কি ভেবে যেন চোখে একটু কাজলও টানলো। এমনিতে ওর চোখে জন্ম কাজল পরানো, কপালে একটা ছোট্ট টিপ দিতে
আসিফ একতরা বেলি ফুলের মালা খোপায় গুজে দিতে লাগলো। আয়নার ভেতর দিয়ে আসিফের মুখটা দেখে নিরুপমার দম বন্ধ করা কষ্ট হলো হঠাৎ। এরকম একটা মুহূর্ত ওর জীবনে কোনোদিন পাবে স্বপ্ন কল্পনা করেনি। আর আজ যখন পাচ্ছে তখন বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। নিরুপমার কাঁধে থুতনি রেখে আসিফ আয়নার ভেতর দিয়ে নিরুপমার চোখে চোখ রাখলো। গাঢ় স্বরে বলল, দুজনে জমছে না, এবার আমার একটা ছোট্ট নিরু উপহার চাই, বলো দিবে? নিরুপমার চোখ জোড়া ভিজে উঠল। বিধাতা ওর দোয়া বুঝি শুনেছেন, আসিফকে ভালো করে দিয়েছেন। যে ভালোবাসা পেতে একসময় ছটফটিয়ে মরত হৃদয়, সেই ভালোবাসা আজ হাতের মুঠোয়। আসিফ ওর চোখের পানি গড়িয়ে পড়বার আগেই মুছে দিল। অথচ বোকা মেয়েটা জানলই না ওর সামনে কি ভয়াবহ সময় অপেক্ষা করে আছে। বড় ঝড়ের আগে প্রকৃতি স্থির হয়ে আসে, এই প্রকৃতির নিয়ম। মানুষের বেলায়ও তাই। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।